অনেক মানুষই মারা যায়। 7টার দিকে বর্ডারের কাছে যে একটা জঙ্গলের পাশে দিয়ে নামাই দেয় আমাদেরকে। মানে আপনার বাইরোডে সাউথ আফ্রিকার যাত্রাটা শুরু হয় বেসিক্যালি মালাউই থেকে। হ্যাঁ হ্যাঁ, মানে যারা আসে ওই পথে তারাই বুঝে যে জীবনে বাঁচে হয়তো এই পথে শেষ। সামনে যে পথটা মৃত্যুকূপ যদি বলা হয় তাহলে ওই শুধু জাম্বিয়া থেকে জিম্বাবু মানে দুইজনের লাশে খুঁজে পাওয়া যায়। মানে আমাদের জীবন শেষ এরকম সবকিছুই আছে ওই বনের ভিতরে। 20 মিনিটের মতো আটাইয়া নিয়ে একটা ঘরে রাখছিল, গরু ঘর বা গোয়াল ঘর বলে আর কি। বর্ডারের কাছাকাছি একটা এলাকায় নিয়ে গেছে, মানে মোজাম্বিকের বর্ডারের কাছাকাছি আর কি। কুকুর আছে ওনার বাসায়, হিংস্র কুকুর গুলা যে এগুলার দিয়ে খাওয়াই দিই মতো করে। জাম্বিয়াতে যখন আমাদেরকে সন্ধ্যা 6টা বাজে আমাদেরকে প্রাইভেট কার থেকে নামাইয়ের মতন গেন্ডিরাই জায়গা ধরি করতেছে তাড়াতাড়ি পাহাড় উঠু। ওই জায়গার মধ্যে মানে হঠাৎ করে একটা পাকিস্তানি মানে একটা সিগারেট ধরাইছে। ওইখানে 10 থেকে 15 জন মানুষ হইলে এই রুমটা ফুল হয়ে যায়, মানে হাঁটার মতো জায়গা থাকে না। ওইখানে 150 থেকে 200 পোলা পাইন ঢুকেছে। তো পরে ওই ডিঙ্গির মধ্যে আমাদেরকে 2 জন করে উঠাইছে, 2 জন করে সবাই উঠাইছে। প্রথমে ওর কাছে গিয়ে জিজ্ঞাসলাম যে কি অবস্থা, কি আসলে বিষয়, কতদিন ধরে। ওরা কইতেছে আমরা আসছি 2 মাস ধরে, মানে 2 মাস ধরে ওরা জেলে আছে। আমরা এগুলো দেখছি আর কি। ধরেন রাত্রে যখন 4:30টা বাজে আমরা জাম্বিয়া থেকে জিম্বাবু আসি, পাহাড় গুলো পাড়ে দিয়ে যখন জিম্বাবুতে আসে পৌঁছাইছি তখন আমরা এগুলো সবকিছুই দেখছি। পরে আমাকে সবাই জেলে ঢুকাই দিল। একজন যদি পরে পিছন দিয়ে আরো 8 জন পরে যাবো নাই, মানে জেলের ভিতরে আপনার এমনও সময় গেছে মানে 24 ঘন্টা পরে একবার খাবার দিছে। আমাদের মধ্যে অনেকে আছে না 4 থেকে 5 থেকে 6 দিন প্রথমে কোনো খাবারে খায় না। ফ্রুটের লরি, আনারস, অরেঞ্জ এরকম আর কি ফলমূলের লরির ভিতরে আমাকে ঢুকাইতো। 4 সাইড দিয়ে ফলমূলই থাকতো, মানে শুধু ভিতরে আমরা আর কি। এভাবে কাটছে কয় মাস? 2 মাস 25 দিন। 2 মাস 25 দিনের মতো। তখন আমি জানতাম, মানে মনে করতাম যে বাড়ির সবাই জানে কিনা আমি বাচ্চা আছি কিনা, মরে গেছি, ঠিক আছে। আমাদেরকে ইয়েতে নিছিল, আদালতে নিছিল ওইখানের। আমরা যে পথে আসছি এই পথে যেহেতু কারো করে না আনে বা এই পথে যেহেতু কেউ না আসে, এই যে 16 দিন 17 দিন জেলে থাইকা আবার ওই মানে ওই রিস্কটাই আমি আবার নিতেছি। বর্ডার কন্ট্রোল দিয়ে ঢুকছিলেন নাকি এমনি তার কাটা বা এরকম কিছু দিয়ে? ওই জায়গার পরের থেকে মানে আমরা গাড়ির ভিতরে আর লরির ভিতরে আর ট্রাকের ভিতরে সারা দিন সারা রাত শুধু গাড়ি চলেই। মানে এমন ভাবে আমাকে ঢুকাইছে, মানে হয়তো মানে এরকম বোঝা যায় ধরেন একটা মানুষের উপর আরেকটা মানুষ ঢুকাইছে, মানে মানুষের উপরে মানুষ এরকম। এখন যে জায়গাটাতে আছেন এটা কি সেফ? না, এটাও সেফ না। আমি যে জায়গাতে আছি এটাও সেফ না। আমি আছি এই যে দেখেন, আমি আছি এই যে খাঁচার ভিতরে। এই কয়েকদিন আগে আমার এই জায়গা থেকে আমাদেরকে গুলি ধরছিল। আজকের এই এপিসোডটার মাধ্যমে আপনারা শুনতে যাচ্ছেন এক ভিন্ন রকমের মরণ যাত্রা, যে যাত্রার গন্তব্য দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকায় কিভাবে বাংলাদেশিরা বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে আসেন, মধ্যপ্রাচ্য থেকে বাই রোডে কিভাবে দক্ষিণ আফ্রিকায় যান, অ্যান্ড এই দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে বিভিন্ন রকমের মৃত্যুকূপগুলো কিভাবে বাংলাদেশিরা পাড়ি দেন। আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশিরা প্রথমে আসেন মধ্যপ্রাচ্যে, মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকা মহাদেশের মধ্যখানে কোন একটা দেশে আসেন। সেটা হতে পারে পূর্ব আফ্রিকা, তানজানিয়া অথবা কঙ্গো। সেখান থেকে মালাউই হয়ে জাম্বিয়া অথবা কঙ্গো থেকে জাম্বিয়া থেকে বেশ কয়েকটা মৃত্যুকূপ পাড়ি দিয়ে জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা হয় অবৈধভাবে বাই রোডে বা বর্ডার ক্রস করে। জিম্বাবুয়ে থেকে আবার যান অবৈধভাবে বর্ডার ক্রস করে দক্ষিণ আফ্রিকা। কিন্তু সবচেয়ে বড় মৃত্যুকূপটা হয়ে থাকে জাম্বিয়া জিম্বাবুয়ে বর্ডার ক্রস করার সময়। ঘন্টার পর ঘন্টা হাঁটতে হয়, উঁচু নিচু বড় ছোট অনেক পাহাড় পাড়ি দিতে হয় জাম্বিয়া এবং জিম্বাবুয়ের মধ্যবর্তী একটা সীমান্ত নদী জাম্বেজি নদী। এই জাম্বেজি নদীর পাশেই আছে আবার একটা গেম রিজার্ভ, যেই গেম রিজার্ভে থাকে হায়ানা, বাঘ, সিংহ, ভাল্লুক সহ আক্রমণাত্মক ও ভয়ঙ্কর সব প্রাণীরা। সন্ধ্যার পর থেকে শুরু হয় এই যাত্রা। হাঁটতে হাঁটতে ভোরবেলায় গিয়ে পৌঁছেন এই জাম্বেজি নদীর তীরে। এই জাম্বেজি নদীর তীরে পৌঁছার আগে অনেকেই ক্লান্ত হয়ে নিতর দেহ নিয়ে লুটিয়ে পড়েন মাটিতে। এই অবস্থায় অনেক সময় খেয়ে ফেলে বাঘ, ভাল্লুক, হায়েনা সহ বিভিন্ন আক্রমণাত্মক ও ভয়ঙ্কর প্রাণীরা। খুবই সম্প্রতি আপনাদের অনেকে হয়তো শুনে থাকবেন বাংলাদেশের রায়হান নামের, যাকে এই দালাল চক্র তার ক্লান্ত দেহ নিয়ে সামনের দিকে আগাতে পারতেছিলেন না বলে কঙ্গো থেকে জাম্বিয়া হয়ে জিম্বাবুয়ের দিকে আগানোর সময় জাম্বিয়ার জঙ্গলে মাটিতে গর্ত করে তার মৃতদেহ মাটিতে পুঁতে ফেলা হয়। তার শেষ দেখা তার পরিবার দেখতে পারেনি। ঠিক 5-6 জন পর একই পথে আগে কিছু বাংলাদেশি যাওয়ার সময় 2 জন বাংলাদেশি ক্লান্ত দেহ নিয়ে আর আগাতে পারছিলেন না বলে তাদের বাকি সফর সঙ্গীদেরকে বর্ডার ক্রস করে দেয়। অ্যান্ড এই 2 জনকে কি করে এই এপিসোডটা রেকর্ড করা পর্যন্ত
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তারা এখনও নিখোঁজ। 99% সোর্স থেকে জানা যায় তারা হয়তো বা মৃত, কিন্তু তাদের লাশ কোথায় গোপন করা হয়েছে বা তাদের লাশ কোথায় ফেলে দেওয়া হয়েছে এখনও পর্যন্ত কেউ আমরা জানি না, বা সেই খবর এখনও পর্যন্ত আমরা পাই নাই। বন্ধুরা, আজকের এই এপিসোডে আপনারা জানতে যাচ্ছেন কিভাবে বাংলাদেশিরা এই উন্নত জীবনের আশায় দক্ষিণ আফ্রিকায় পাড়ি দেন, এই মৃত্যুকূপগুলো কিভাবে তারা পাড়ি দিয়ে থাকেন। আমি কথা বলার চেষ্টা করেছি ইতিমধ্যে যারা কিনা এই মৃত্যুকূপ বা মরণ ফাঁদগুলো পাড়ি দিয়ে দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছেন তাদের সাথে, তাদের মুখ থেকে শোনার চেষ্টা করেছি তাদের সাথে ঠিক কী হয়, কী এমন হয়ে থাকে যেটার কারণে বাংলাদেশিরা এই রাস্তা দিয়ে পাড়ি দিতে না পেরে জীবনটা এখানেই হারিয়ে যায়। ভিডিওটা একটু দীর্ঘ হতে পারে কারণ আমি ইন ডিটেলস জানার চেষ্টা করেছি। বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে প্রথমবারের মতো এই মরণ যাত্রা গন্তব্য দক্ষিণ আফ্রিকা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। এই ভিডিওটার একটাই মাত্র মোটিভ, বাংলাদেশের মানুষ জানুক কি হচ্ছে, ঠিক দালাল চক্ররা ঠিক কি করতেছে বাংলাদেশিদের সাথে এই দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা আর সাবস্ক্রাইব করুন আনসিন আফ্রিকা। দেশবাসীর কাছে সালাম দিতেছি, আসসালামু আলাইকুম। আমি প্রথমত বলতে চাই যে সাউথ আফ্রিকার মাটিতে কেউ, আমি যেরকম আসছি বা আমার সাথে আমরা 9 জন যেরকম আসছি ওইরকম আমি চাইবো যে কেউ যেহেতু না আসে। আর আমি আমার যে অভিজ্ঞতাটা হয়েছে এই জিনিসটা তুলে ধরতেছি। আমরা সর্বপ্রথম ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে আমরা আসছিলাম আপনার তানজানিয়া। আমার দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী। প্রথম বের হয়েছিলাম 2022 জানুয়ারিতে। ওইখান থেকে ধরেন ওইখান থেকে দুবাই গেছিলাম আর কি। দুবাইতে 2 মাসের মতো ছিলাম। লাইনে সমস্যা ছিল, করোনার সময় তো লাইনে একটু সমস্যা ছিল, লাইনও পাইতেছিল না। ওই মোজাম্বিকের লাইন এটা খুঁজছিল, বাই লাইন আর কি। জি, এটা অবশ্যই রিস্কি, মানে আমি চাই না এইভাবে কেউ হোক, এই লেগেই ইয়াটা করা। এটা প্রথমে হইলো আমি সাউথ আফ্রিকা মানে বাংলাদেশে রওনা দিছি হলো আপনার 2021 সালে ফেব্রুয়ারি মাসে। চিটাগাং দিয়ে আমি আইছি, তো চিটাগাং এর প্রথমে দুবাই আইছি। 9-10 দিন রাখার পরে আমাকে 3 জন মানে বাঙালি ছিলাম ওই জায়গায়, আমরা সর্বমোট 11 জন বাঙালি ছিলাম। তো প্রথমে আমাকে মানে 3 জন দিছে, কারণ এটা গ্রুপ গ্রুপ ভাগ করে দেয়। তো 3 জন বাঙালির প্রথমে ফ্লাই দিছে দুবাই থেকে হইলো মালাউইতে। মানে মূলত আমরা যাবো মালাউইতে, কিন্তু ইথিওপিয়াতে ট্রানজিট আসছিল কিছু সময়। তো দুবাই থেকে ইথিওপিয়া আসলাম। ইথিওপিয়া আসার পরে 4-5 ঘন্টা আসছিলাম ওই জায়গায়। ওই জায়গা থেকে তারপরে মালাউইতে আসলাম। ওই জায়গায় একজন বাঙালি আমাকে রিসিভ করলো। প্রথমে একটু কাইন্ডলি বলবেন যে মানে আপনাদের এজেন্টের সাথে কিরকম কথা হয়েছিল এন্ড কত টাকা এখানে দিতে হয়? আমাদেরকে বলছিল ডাইরেক্ট আনবে, ডাইরেক্ট আনার কথা বলে আমাদের থেকে কন্টাক্ট হচ্ছিল 8:30, বুঝছেন, 8:30 কন্টাক্ট। তো পরে আমাদেরকে ঢাকাতে আনছিল, একটা রুমে আসছিলাম। ওই রুমে থেকে ওইখানে একজন আসছিল, আসে আমাদেরকে কাগজ টাগজ দিবার কথা ছিল, পরে আর দেয় নাই। পরে আমাদেরকে পাঠাইছে ঢাকা শাপলা চত্বরের পাশে একটা হোটেল ছিল, ওইখানে পাঠাইছে। পরে আমরা 9 জন ওইখানে গেছিলাম। যাইবার পরে আমাদেরকে বই দিছিল, পাসপোর্ট দিছিল, ইয়েলো কার্ড, ইয়েলো একটা পাসপোর্টের মতো কার্ড দিছিল, এটা তানজানিয়ার বিষয় আর কি। পরে দিবার পরে আমরা ওইখান থেকে 9 জনের ফ্লাইটে ছিল পরের দিন সকালে। পরে ফ্লাইট এবার পরে আমরা এখান থেকে বিমানে আসছিলাম। আচ্ছা, যাই হোক, সবকিছু পার করি আসছিলাম। আসার পরে বিমানে উঠছি, এরপরে আমাদেরকে তানজানিয়াতে আনছিল। তানজানিয়াতে আনার পরে আমরা এখানে 2 দিন ছিলাম হোটেলে। এখানে একটা লোক আমাদেরকে, কালা আর কি, একটা লোক মুসলিম, ও আমাদেরকে রিসিভ করছিল। পরে ওইখানে খাওয়া দাওয়া দিছিল ভালোই, মোটামুটি টাইম অনুযায়ী খাওয়া দাওয়া দিছিল। এরপরে ওইখান থেকে আমাদেরকে পরের দিন বিকেলবেলা 2 জন করে হুন্ডা দিয়ে টানছিল আর কি। তো ধরেন আধা ঘন্টার মতো হুন্ডা দিয়ে টানছিল। টানার পরে একটা বাস স্ট্যান্ডে নিছিল ওই তানজানিয়াতে। বাস স্ট্যান্ডে নিবার পরে আমরা ওই বাসে আসছিলাম, আমরা 9 জনে। তো ওইখানে আমরা এক বাসে ধরেন 24 ঘন্টার মতো বা 25 ঘন্টার মতো ছিলাম আর কি, বুঝছেন। এই 25 ঘন্টা থাকার পরে ওইখানে গাড়িতে আমাদেরকে কোনো খানা বা কোনো কিছু দেয় নাই। এরপরে রাত্রে যখন 24 ঘন্টার ভিতরে রাত্রে যখন ধরেন 3টা বা 3:30 বাজে, তখন আমাদেরকে একটা হোটেলে নামাইছিল। নামাইবার পরে ওইখানে এক প্লেটে 2 জন করে দিছিল আর কি খাওয়ার জন্য। কি একটা রাইস আর হইলো ছোট ছোট কি আপনার সিমের বিচির মতো আমাদেরকে ওইটা দিছিল। তো পরে এক প্লেটে 2 জন আমরা এটা খাইছিলাম। খাইবার পরে এই যখন 24 ঘন্টা বাসে ছিলাম, বাসের পরে নামার পরে আমাদেরকে একটা ট্যাক্সি করে নিয়ে আসছিল একটা পাহাড়ি এলাকার মধ্যে, মানে এক সাইডে একটা পাহাড়ি এলাকা নিয়ে আসছিল। নিবার পরে ওইখান থেকে একটা গাড়িতে উঠাইছিল আমাদের 9 জনকে পিছনে। দিনের বেলায় না সন্ধ্যার দিকে?
ওইটা দিনের বেলায় ছিল, ওইটা ধরেন সকাল 12টা বা 12:30 বাজে আর কি, দুপুর। তো পরে ওই বাসে উঠাইছিল, বাসের পরে সরি বাসে না, এটা ট্যাক্সিতে, মানে প্রাইভেট কার মতো একটা ট্যাক্সিতে আমাদের 9 জনকে পিছনে উঠাইছিল। ওইখান থেকে ভুট্টা ক্ষেতের ভিতর দিয়ে, ওইখানে একটা পাহাড়ি এলাকার মধ্যে ভুট্টা ক্ষেতের ভিতর দিয়ে গাড়ি এটা চলাইছিল। চালানোর পরে একটা জায়গা আনি আঙ্গুরে নামাইছিল। নামাইবার পরে আমরা 9 জনে আছি। মানে এই ভিতরে ওদের কিন্তু চেঞ্জ হইতেছে কালা, মানে ওদের মানে দেশের লোক চেঞ্জ হইতেছে। এরপরে আমাদেরকে ওইখানে নামাই, ওইখান থেকে ধরেন 2-4-5 মিনিট এখানে বসা রেখেছে। বসার পর এখান থেকে পাহাড় দিয়ে আঁটাইছে, ধরেন 20 মিনিটের মতো আঁটাই আনি একটা ঘরে রাখছিল, গরু ঘর বা গোয়াল ঘর বলে আর কি, পিছনে গরু ছিল। তো ওই ঘরে ধরেন ঠান্ডার ভিতরে আসছিলাম, তখন শীত পড়ছিল আমরা যখন আসছিলাম 5 মাস আগে। তো পরে ওই ঘরে রাখছিল একটা তেরপলের উপরে, একটা রুমের ভিতরে, টানা 2 দিন, কোনো খানা নাই, কোনো কিছু দেয় নাই। এরপরে এই 2 দিন এখানে ছিলাম, এখনো তানজানিয়াতে। তো পরে গরু ঘরেটার ভিতরে রাখছিল 2 দিন। মানে আমরা যে কথা বলবো একটার লগে একটা, আমাদের ফোন আছে কিন্তু বাড়িতে বা কোথাও কোনো ফোন দিবার সুযোগ ছিল না, আমরা কোনো ফোন টোন দিতে পারি নাই। তো পরে ওই ঘরে ছিলাম 2 দিন। 2 দিনের ভিতরে আমাদেরকে একদিন শুধু আনিয়ে দিছিল আপনার একটা রুটি, এতটুক বনের মতো একটা রুটি আনিয়ে দিছিল, আর পানি 1 বোতল আনিয়ে দিছিল আমাদের 9 জনকে। পরে ওইটা খাইছিলাম। খাবার পরে পরের দিন 2 দিন পরে ধরেন বিকেল 4টার দিকে আমাদেরকে আবার টান দিছে, একটা প্রাইভেট কারে উঠাইছে 9 জনের পিছনে, সবগুলোরে পিছনে ঢুকাইছে, একজনের গায়ের উপরে একজন। এরপরে আমাদের আবার 9 জনের ব্যাগ আছে। এরপরে গাড়ি টানা শুরু হয়েছে, ধরেন টানার পরে সন্ধ্যা বিকেল 4টার দিকে টানছে, রাত্রে ধরেন 11টা বা 11:30 বাজে একটা পাহাড়ের কর্নারে একটা ঘর ছিল, ওই ঘরের ভিতরে নিয়ে রাখছিল। রাখার পরে ওইখানে ছিলাম, ওই ঘরেটার মধ্যে ছিলার পরে মহিলা সকালে ধরেন পুরো রাত ওই ঘরে ছিলাম। তো সকাল ধরেন 12টা বা 11টার দিকে আমাদেরকে একটা প্লেটে করে খানা দিছিল, একটা মুরগির পিস আর 2 জন এক প্লেটে, এতটুক রাইস আমরা 2 জন করে দিছিল এক প্লেটে। পরে এটা খাইছিলাম। খাইবার পরে একদিন ছিলাম, পরে বিকেল বেলা ধরেন 4টা 4:30টার দিকে আবার টান দিছে গাড়ি আমাদেরকে। পাহাড় থেকে ধরেন জ্যাকেট গায়ে দিই, মুখ ঢাকি, জ্যাকেট গায়ে দিয়ে বাইর করেছিল। বাইর করার পরে আমাদেরকে আবার গাড়িতে ঢুকাইছে। গাড়িতে ঢুকাইবার পরে আবার টানতেছে, আর ওরা শুধু রাস্তা ক্লিয়ার আছে না ওইটা জানতেছে একজনের থেকে। ওদের কল আইতেছে মানে প্রতিটা সেকেন্ড ধরেন 2-4-5 মিনিট পরে ওদের কল আসতেছে। এরপরে আচ্ছা যাক, আমাদেরকে গাড়ি এটা শেষ করে এবার গাড়ি আরেকটার মধ্যে রাখছিল আর কি। মানে আমরা যে কোন রকম বাঁচি আছি এইটাই, মানে এই গাড়ির ভিতরে কিন্তু বাঁচি আছি কোন রকম। একটা গাড়ছে একজন, আরো ভিতরে হচ্ছে তখন গরম পড়ে ভুট্টা ক্ষেতের ভিতরে, রাত্রে ঠান্ডা পড়ে কিন্তু দিনে একটু গরম পড়ে। পরে ওই গাড়ি শেষ করার পরে এই আবার গাড়ি আরেকটার ভিতরে ঢুকাইছে, সবগুলোর একটার গায়ের উপরে একটা, আর ওরা মারছে ভাইয়া। মানে আমাদের যদি কিছু লোকে ধরেন আমার ফ্রেন্ড সার্কেল যারা আসছে, আমরা কিন্তু এই 9 জন একটা শপথ করছিলাম। আচ্ছা ওইটা কাহিনী কইতেছি। তো পরে যখন ধরেন গাড়ি এটা শেষ করি আরেকটার ভিতরে ঢুকাইছে, ঢুকাইবার পরে একজনের গায়ের উপরে একজন, এই ধরেন মাথারে এমনি তো এমনি উঠাইলে দেয় থাবর, বুঝছেন। আমার একটা ফ্রেন্ড ছিল, ও বেশি মাইর খেয়েছিল, ও হাতের কাছে ছিল ওদের, ওরা ডেলি মারছিল ওরে। এরপরে যখন গাড়ি টানতেছে, টানার পরে ধরেন এই গাড়িতে আসছিলাম 18 ঘন্টা এই প্রাইভেট ক্যারেটার ভিতরে। 18 ঘন্টা থাকার পরে ধরেন এই ভিতরে ওদের আরেকটা গাড়ি দেখে আমাদের সাথে যোগ হয়েছে। যোগ হইবার পরে যদি দেখে রাস্তায় কোনো সমস্যা আছে আমাদেরকে পাহাড় দিয়ে ঢুকাই দেয়। পাহাড় দিয়ে আবার সমস্যা শেষ, আমাদেরকে আবার রাস্তা টানে। ওই সেফ দিতেছে কিন্তু ওদের সামনে যে গাড়িটা, ওই গাড়িটা সেফ দিতেছে। আচ্ছা এটার পরে 18 ঘন্টা টানার পরে আমাদেরকে আনার পরে একটা বাড়িতে রাখছিল, একটা বাড়িতে আনি রাখছিল ওই মহিলার ঘরে, একটা পুরুষে আনি রিসিভ করছিল। পরে ওর কাছে আমাদেরকে ধরেন বিকেল 4টা বা 3টা পর্যন্ত, মানে রাত্রে হলে আমরা প্রাইভেট কারে আসি, আর দিনে হলে আমরা ইয়াতে আসি আর কি। ওই মহিলা আমাদের কাছে যে ডলার আসছিল দালালে বলে দিছে ওই ডলার গুলা ওই মহিলার হাতে দিবার লাই। পরে ওই মহিলার হাতে দিছে, আর আমরা দালালরে বলছিলাম যে ভাই আমরা তো কিছু খাই নাই আজকে, অনেকদিন আমরা না খাওয়া। পরে ওই মহিলারা বলছিল আমাদেরকে খানা দেওয়ার জন্য, বুঝছেন, খানা দেওয়ার জন্য বলছিল। আর ওই মহিলা যারা দায়িত্বে আছিল ওই মহিলা ওদেরকে বলে দিছে যে ওদেরকে খানা দিও। কিন্তু এরপরে তখন বাজে বিকাল 5টা না 4টা বা 4:30 বাজে। তখন এরপরে আমাদেরকে আবার গাড়িতে 2টা প্রাইভেট কারে আমাদেরকে মিলে জুলে 9 জনের উঠাইছে।
উঠাইবার পরে সন্ধ্যা 6টা বাজে, কিন্তু আমাদের সামনে কিন্তু যে ড্রাইভার আমাদেরকে এক গাড়ি করে আনছিল আমাদের সামনে খানা, ওই মহিলা যখন খানালে বলছিল আমাদেরকে বার্গার নিয়ে দিছে, সরি পিৎজা লই দিছিল, কিন্তু ওই ড্রাইভার আমাদেরকে খানা দেয়নি। এরপরে পানি লই দিছিল, কিন্তু ওই ড্রাইভার আমাদেরকে কোনো কিছু দেয়নি। এরপরে এখান থেকে গাড়িটা নিয়ে সন্ধ্যা 6টায় বরাবর 6টায় জাম্বিয়াতে আমরা আসে পৌঁছাইছি। এই জাম্বিয়াতে সবচেয়ে বেশি আমাদের কষ্ট হইয়া ইথিওপিয়া ট্রানজিট হয়ে কঙ্গোতে নামি কিনশাসা এয়ারপোর্টে। ওইখানে 2 থেকে 4 দিনের মতো ছিলাম। ওইখান থেকে আবার ফ্লাই করে লুম্বাসিতে যাই, যে জাম্বিয়ার বর্ডার। তো ওইখানে এক বেলা খানা দিত, আবার অনেক সময় দিত না। আমাদের আমরা যা ব্যয় করে নিছি তাই খাই নিতাম আর কি ওই হোটেলে। তো ওইখানে 3 থেকে 4 দিনের মতো ছিলাম আর কি, আমার শিওর মনে নেই এখন। তো ওইখান থেকে কিংশাসা থেকে লুম্বাসিতে 3 ঘন্টার ফ্লাইটে ইয়েতে আসছে আর কি, লুম্বাসি আসছে। আমাদের থেকে ওইখানে টাকা নিয়ে গেছিল কিছু কিছু, দুবাইতে কিছু নিছিল, তারপরে আবার টাকা উনি আবার আমাদের কাটকাই করবে সে করবে বলে টাকা নিছিল 1 লাখ না কত, 1 লাখ না 2 লাখ করে নিছিল সবাই থেকে। বাংলাদেশে নিয়ে বাংলাদেশে না, এই কঙ্গোতে আটকাই আর কি। মানে হুমকি দিয়ে টাকা নিছে? হুমকি দিয়ে আমাদের কি বলে, কুকুর আছে ওনার বাসায়, মানে হিংস্র কুকুর গুলা উনি ওইগুলা দেখাই দেয় যে এগুলার দিয়ে খাওয়াই দিমু, তো করে এই করবো সেই করবো। এটা করে নগদ টাকা নিছে ওইখানে? হ্যাঁ, তখন তো আমরা নতুন, মানে বিদেশ বলতে চিনি তখন আর কি, যে বিদেশ কি বা কিছু। তো আমাদেরকে ওইখানে একরকম ভয়ভীতি দেখায় কথা হয়েছিল যে পৌঁছানোর পরে টাকা, বাট দুবাইতে আসে একবার টাকা লই গেছিল যে $1000 মতো। তারপরে ওনার কাছে আসছি, এরা 1 লাখ টাকা দিছে না 1.5 লাখ টাকা দিছে, আমার শিওর মনে নাই। সবাই থেকে এমন করে নিয়ে গেছিল। পরে দিয়ে ওইখান থেকে আমাদেরকে মনে হয় 10-15 দিন রাখছিল। মানে খানা তো পাইতাম অনেকদিন পাইতাম না। তারপরে আমাদেরকে একদিন সন্ধ্যাবেলায় উঠাই দিছিল জাম্বিয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, গাড়িতে উঠাই দিছিল জাম্বিয়ার উদ্দেশ্যে। তখন মনে হয় সন্ধ্যাবেলা যায় 7টার দিকে, বর্ডারের কাছে যায় একটা জঙ্গলের পাশে দিয়ে নামাই দেয় আমাদেরকে। ওইখানে একটা লোক থাকে, ওনার হাতে আমাদের উঠাই দিচ্ছে। সন্ধ্যা থেকে হাঁটতে হাঁটতে কোথাও বসি, কোথাও হাঁটি, কোথাও করি, বর্ডার পুরো রাইড, মানে বর্ডারে ওই মনে হয় ওই দিন অনেকক্ষণ হাঁটাইছে। আমার শিওর মনে নাই কতক্ষণ হাঁটাইছে। আমরা সন্ধ্যার বেলা শুরু করছি 3:30 না 4টা বাজে, গাড়িতে কিছুক্ষণ হাঁটা, মানে কি একটা অবস্থা রাস্তাগুলা, মানে পাহাড় আছে, আবার আছে, মনে হয় যে একটা কিছু হয়েছিল এরকম। তারপর বর্ডার ক্রস করার সময় তো মানে ভয়টা কাজ করে। একটু পর পর বর্ডার গার্ড যায়, একটারে উঠাই দেয়, একটা দৌড় মারে, ওই পাশে যায় শুয়ে পড়ে। একটারে উঠাই দেয়, একটা দৌড় মারে, আবার একটা যায় ওই পাশে একটা খাদ আছে। আমার যা মনে আসতেছে আর কি, এখন শিওর মনে নাই, যাই শুয়ে পড়ে। 8 জন ছিলাম আর কি ওই দিন। তো পুরো রাইড এরকম হাঁটতে হাঁটতে মানে একটা বাসায় নিয়ে রাখে। তো ওই দিন 3টা না 3:30 নাগাদ যাই আমরা ওই বাসায় পৌঁছাই আর কি। ওইখানে যাই, নিজেদের যা ছিল তাই খাইটাই আবার শুয়ে পড়ি। শরীর তো পুরো ব্যথা। না, জাম্বিয়ায়। এখনো জাম্বিয়ায়? হ্যাঁ, এখনো জাম্বিয়া মাত্র ঢুকলাম আর কি। তারপরে জাম্বিয়া ওই দিন দুপুর বেলা আমাদেরকে উঠাই দিছে লুসাকার উদ্দেশ্যে আর কি। সকাল 5টা-6টার দিকে যাই লুসাকা, মানে যে বাড়িতে রাখে আর কি, ওই বাড়িতে এখনো রাখে শুনছি। ওই বাড়িতে নিয়ে আমাদেরকে উঠেছে। তা আমাদেরকে বাসার ভিতরে থাকতে দিছে। প্লাস সকাল আমরা ঘুমাই গেছি, ঘুম থেকে উঠে দেখি আরো সোমালিয়ান, ইথিওপিয়ান আসি ওই বাসার মধ্যে উঠছে। তো ওই বাসাতে মনে হয় দুপুর বেলা কিছু মনে হয় আমাদের মাংস আনি দিছিল, আমরা মাংস রান্না করে খাইছি, এতটুকু মনে আছে। আমরা নিজেকে মতো মানে সিদ্ধ মিদ্ধ করে খাইছি, মশলা টসলা কিছু ছিল না। তারপরে ওইখানে ধরেন আমাদের গাড়ি আসবে, আমাদের বলছে রেডি হইতে, আমরা রেডি হয়ে শুয়ে আসছি। শরীর তো দুর্বল হয়ে গেছে পুরা শরীর। তো হঠাৎ করেই মানে বাড়ির মধ্যে রেড অ্যালার্ট দিছে, পুলিশ আসছে যে যার মতো ভাগি যাইতে,
মানে পুরা বাড়ি সাইড কিনা দেওয়াল, বাগার মতো কিছু নাই। তারপরে ওই বাসার যারা ছিল তারা ভাগি গেছে, কিছু কিছু ভাগি গেছে, কিছু ধরা খাই গেছে। তো 8 থেকে 10 গাড়ি আসছিল আর কি আমাদের ধরতে। পুলিশ? পুলিশ, নর্মাল পুলিশ আর ইমিগ্রেশন ওইখানে ধরা খাই যায় আর কি। ওইখানে আমাদেরকে ধরে নিয়ে জেলে রাখে যায়। আমরা তার ক্রস করতে পারিনি। তাহলে আপনি জাম্বিয়াতে পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছিলেন, কয়দিন ছিলেন? লুসাকায় অ্যারেস্ট ছিলাম আর কি। এই ও, 3 মাসের মতো ছিলাম, প্রায় 2 মাস 25 দিন, 2 মাস 25 দিনের মতো। কি মানে অবস্থা জীবনটা জেলখানার আছে না, গল্প বলেন। জীবনটা বাইর হয়ে গেছিল ভাই। হুম হুম। তো মালাউইতে আসার পরে মোটামুটি ঘন্টাখানেক রেস্টে ছিলাম, খাওয়া দাওয়া করলাম। মানে মালাউই আসার পর্যন্ত সবকিছু মানে ঠিকঠাক চলতেছিল। মানে মালাই পর্যন্ত মানে আমি পুরা মানে বৈধভাবে আইছিলাম মালাউইতে, টুরিস্ট টুরিস্ট ভিসায় আর কি। না, মালাউইতে আমি ছিলাম না, মানে আসার পরেই ওই জায়গাতে নেই, মানে ওই জায়গাতেই জার্নিটা শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা। মোটামুটি হয়তো 12-14 ঘন্টা ছিলাম, কিন্তু এটা পুরোপুরি জার্নির উপরে। হয়তো আমি 1 ঘন্টা মানে সময় পাইছিলাম খাওয়া দাওয়া, একটু রেস্টের আর গোসলের। মানে আপনার বাইরোডে সাউথ আফ্রিকার যাত্রাটা শুরু হয় বেসিক্যালি মালাউই থেকে। হ্যাঁ হ্যাঁ, মালাউই থেকেই শুরু হয়েছে যাত্রাটা। আমার দেশের সবার সাথে ইথিওপিয়া থেকে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মানে ইথিওপিয়াতে আমি ছিলাম হইলো ফেব্রুয়ারি মাসের মনে হয় 12-13 তারিখে আমি ইথিওপিয়াতে ছিলাম। তো ওইখান হুম থেকে হুম। আমার ফ্যামিলির সাথে যোগাযোগ পুরোপুরি অফ। কারণ মালাউই যখন আমি গেছি, মালাউই যাওয়ার পরে যে বাংলাদেশি দালাল ছিল উনি মানে ফোন রাইখা দিছিল, সবার ফোনই রাইখা দিছিল। মানে আমরা হুম, 3 জন বাঙালি আর কি, 3 জন বাঙালি সবার ফোনই রাইখা দিছিল। আচ্ছা। তো ইথিওপিয়াতে মালাই আসলাম। মালাই আসার পর ওই জায়গা থেকে খাওয়া দাওয়া করে মানে গোসল টোসল করে 1 ঘন্টা খানিক রেস্ট করে ওই জায়গা থেকে মানে মানে মূল মূল জার্নিটা ওই জায়গা থেকে শুরু হয়েছে। আচ্ছা। ওখান থেকে উনি আমাকে প্রথমে গাড়ি 2-3 ঘন্টা ড্রাইভ করে ওই জায়গায় নিয়ে গেছে। মানে ওইটা হয়তো মানে মালাউই থেকে মোজাম্বিকের যে বর্ডার আছে, বর্ডারের মানে হয়তো কাছাকাছি, আবার মানে বেশি হুম। কাছাকাছিও না, কারণ তারপরে অনেক জার্নি করছি। আচ্ছা। তো উনি আমাগো মানে গাড়ি 2-3 ঘন্টা ড্রাইভ করে মানে মানে একটা আমরা গিয়া দেখলাম একটা গ্রুপ ওই জায়গা। ওই গ্রুপটা ছিল আবার পাকিস্তানি গ্রুপ। আমরা ছিলাম 3 জন হুম বাঙালি, ওরা হলো 9 জন পাকিস্তানি, সর্বমোট 12 জন মনে হয়। তো 12 জনের মধ্যে মানে একটা হোন্ডা মানে 2 জন কইরা, হয়তো ওই জায়গায় মনে হয় 6টা হোন্ডা ছিল। তো ওই মানে গাড়ি থেকে নামার পরে আমরা আস্তে আস্তে একজন একজন করে হোন্ডায় উঠলাম। হলিউড ছবিতে যেরকম হোন্ডা গুলা দেখি আর কি, মানে সাইড সুইডে কোনো কিছু হুম নাই, শুধু মানে হুম আর হুম। কি মেয়েটা আছে। চলে আর কি। তো একটা হোন্ডায় 2 জন করে ছিলাম। তো ওই হোন্ডা আপনার জার্নি করতে মোটামুটি 2-3 ঘন্টা। মানে রাস্তাঘাটের হুম অবস্থা তো অল্প একটু সরু একটা রাস্তা, ওই রাস্তার উপর দিয়ে হোন্ডা যাইতেছে, পাহাড়ের উপরে, বড় বড় পাহাড়ের উপরে উঠতেছে একটা হোন্ডায় 2 জন করে। তখন মানে হোন্ডার এত মানে স্পিড ছিল, মানে ওই জায়গা থেকে যদি বাই এনি চান্স কেউ পড়ে যায় তাহলে শেষ। মানে হোন্ডা মানে উপরে উঠতেছে পাহাড়ের উপরে একদম সরাসরি। হুম। তো হোন্ডার জার্নি ছিল হইলো মোটামুটি 2-2.5 ঘন্টা হোন্ডায় ছিলাম। তখন রাত হয়ে গেছিল, রাত হয়তো 8টা-9টা থেকে জার্নি শুরু হয়েছে হোন্ডার জার্নি। বর্ডারের কাছাকাছি একটা এলাকায় নিয়ে গেছে, মানে মালাউইর বর্ডারের কাছাকাছি, মানে মোজাম্বিকের বর্ডারের কাছাকাছি আর কি। মোজাম্বিকের বর্ডারই তো পাস করবো আমরা, মোজাম্বিকে ঢুকবো। 6টা হোন্ডা মানে একটা জায়গায় গিয়ে থামলো। মানে আর এর মাঝে মাঝে হালকা হালকা বিরতি ছিল। মানে ব্যাগ ট্যাগ তো ছোট ছোট ব্যাগ আছে সবার, বড় ব্যাগ যেহেতু নেওয়া যায় না, ছোট ছোট ব্যাগ মাঝে মাঝে 5-10 মিনিট বিরতি দিত, আবার চলতো। মানে 2-3 ঘন্টা হোন্ডা চলছে আর কি। তো চলার পরে মানে একটা এলাকার মধ্যে খালি একটা এলাকা, ফাঁকা জায়গা, ওই জায়গা নিয়ে আমাকে সবাই নামাই দিছে। নামাই দেওয়ার পর ওই হুন্ডা মানে যারা ড্রাইভ করছিল, তো ওরা মানে ওই জায়গায় হুন্ডা রাখছে, রাখার পরে সরি আমরা একটু পানি টানি খাইলাম। আর যার কাছে যার যেরকম ছিল বিস্কিট, চিড়া, মুড়ি, যে যা পাইছে, মানে সবাই তো শুকনা খাবার নিয়ে আসে এই জায়গা, তো মানে অন্য কোনো খাবার কেউ আনে না। তো পানি টানি, চিড়া, মুড়ি এগুলা খাওয়ার পরে ওই জায়গা থেকে মানে তখন আমাকে মানে মানে আমরা মোজাম্বিকে ঢুকমু হুম হুম। মালাবি পাস কইরা। তো 10-15 মিনিটের রাস্তা ছিল হাঁটায়, মানে বর্ডারের কাছাকাছি নিয়ে গেছে। মানে এখানে আমরা বর্ডার দেখতেছি, মানে ওই বর্ডারটা আবার কিছু ছিল না আর কি, কিন্তু বর্ডার দেখা যায় যে এইটা বর্ডার হয়তো ছিল, ওই যে প্লেয়ার গেনি ছিল। তো আমরা 9 জন পাকিস্তানি, 3 জন বাঙালি সবাই বসছি ওই জায়গা। ওই ওই যারা যারা আমাকে নিয়ে যাইতেছিল ওরাও বসছে ওই জায়গা। বসার পরে
তো ওই জায়গার মধ্যে মানে হঠাৎ করে একটা পাকিস্তানি মানে একটা সিগারেট ধরাইছে। তো সিগারেটের আগুন তো মানে রাত্রে অনেক দূরে থেকে দেখা যায়, আচ্ছা, মানে রাতের আগুন মানে বেলায়। ছোট একটা আগুন হইলো মানে দেখা যায় রাত্রে অনেক দূরে থেকে, কারণ ওই জায়গাটা ফাঁকা ছিল। আর ওই সাইডে হয়তো মানে মানে যারা বর্ডার গার্ডে পাহারা দেওয়া হয়তো আসা যাওয়া ছিল। তো এরা মানে ভুলবশত ধরাইছে, মানে কেউ জানতো না এরকমটা হইব। দেখে ফেলছে। তো মানে একটা গাড়ি আইলো, মানে পুলিশের গাড়ির মতনই একটু বড় আর কি, মানে 4 সাইড দিয়ে ইয়া দেওয়া, কিন্তু মানে কোনো টিয়া নাই, কোনো পর্দা টর্দা নাই, কিন্তু মানে 4 সাইড দিয়ে আর কি লোহার ইয়া দেওয়া। আমরা ভাবছি কি যে মানে এটা হইলো মানে আমাকে দালাল আইছে আমাকে রিসিভ করতে, কারণ আমরা যেহেতু একটা দেশ পার করবো, অন্য দেশে যাবো, হয়তো নতুন দালাল। তা আমরা তখন এই বিষয়টা ভাবি নাই কে যে এই সিগারেটের কারণে মানে আর কি পুলিশ আইছে আমাকে ধরতে। আচ্ছা। আমরা তো গাড়ি দেখে অনেক খুশি, ওই গাড়ি ধরবো, কারণ মানে হুন্ডায় তো অবস্থা খুবই খারাপ ছিল, মানে আর হাঁটতে হাঁটতে মানে নাজেহাল অবস্থা হয়ে গেছে আর কি সবকিছু মিলায়া। তো তারপরে আমাগো মানে যে ড্রাইভার কিনে আসছিল, তো ওরা মানে এই গাড়ি দেখা মানে ওরা আর কি পলাই গেছে গা। মানে আমরা ওইরকম খেয়ালও করি নাই গা, মানে পিছনের তো ওরা নাই, ওরা মানে অগো জায়গায় গেছে গা, কারণ এটা তো পুলিশের গাড়ি, ওরা হয়তো খেয়াল করছে। তো প্রথমে আমরা তো ভাবছি যে এটা হয়তো আমাকে দালালের গাড়ি, মানে আমাকে অন্য জায়গায় নিয়ে যাইবো হয়তো। তো পুলিশের গাড়ি প্রথমে আমাকে পুলিশ স্টেশনে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমরা বুঝি নাই যে এটা পুলিশ স্টেশন, পরে আর কি ভিতরে যাওয়ার পরে আমরা বুঝছি যে এটা পুলিশ স্টেশন। জাম্বিয়াতে যখন আমাদেরকে সন্ধ্যা 6টা বাজে আমাদেরকে প্রাইভেট কার থেকে নামায় মতন গেন্ডিরাই জায়গা চাবি ধরি করতেছে তাড়াতাড়ি পাহাড় ঢুক, মানে আমাদেরকে রাস্তা দিয়ে নেয় না, পাহাড় দিয়ে ঢুকাই দিছে। ঢুকাবার পরে সন্ধ্যা তখন 6টা বাজে, তখন আমরা বলছি আমরা তো ক্ষুধার্ত। জাম্বিয়া জি জাম্বিয়া, কোন জায়গায় জানেন? ওইটা হচ্ছে জাম্বিয়া থেকে জিম্বাবু ঢুকার সময়। আচ্ছা, মানে লোসাকা আপনাদের আসা হয়েছিল? জাম্বিয়ার হ্যাঁ রাজধানীতে? এরকম একটা লুসাকা এরকম একটা জায়গা, ঠিক আছে। তো পরে যখন আমাদেরকে পাহাড়ে ঢুকাইছে, ওই যে ড্রাইভারে আমাদেরকে খানা এটা দিতেছে আর পানি 2 বোতল করে দিছিল পাহাড়ে ঢুকার আগে দিয়ে। তো আমরা দেখলাম যে এই খানাটা পুরাই গন্ধ হয়ে গেছে, পরে আমরা ফালাই দিতাম রয়েছি। আর ওই আমাদের সাথে যে কালা দিছিল 2টা লম্বা লম্বা বিশাল, ওরা ওরা কি করছে, ওরা খানাটা নিয়ে নিছে। তো নিবার পরে আমাদেরকে সন্ধ্যা 6টা থেকে ভাইয়া হাঁটানি শুরু জাম্বিয়ার ভিতরে, জাম্বিয়া পাহাড়ের ভিতরে। হ্যাঁ, তো পরে আমরা তখনই বলছিলাম যে যত কিছু হোক আমরা একটা একটা ফালাই যাইতাম না, মানে কি বলবো, আমরা ফ্রেন্ডের মতো হয়ে গেছি। আমাদের সর্বপ্রথম কথাই হচ্ছে যে আমরা একজন একজনের ফালাই যাইতাম না। তখন ওই পাহাড়ের ভিতরে যখন ঢুকছি, ঢুকার পরে একটানা হাঁটতেছি, কোনো রেস্ট নাই, কোনো কিছু নাই, কিন্তু আমরা একটা ফালাই যাই না। তারপরে আমরা একটা নদীর কাছে আসছিলাম, ছোট একটা ডিঙ্গি নদী। তখন বাজে ধরেন রাতের 2টা বা 1টা বাজে তখন। তো পরে ওই ডিঙ্গির মধ্যে আমাদেরকে 2জন করে উঠাইছে, 2জন করে শোয়াই উঠাইছে। উঠে 5 মিনিট লাগে এই মাথার তো এই মাথার যাইতে। এরপর ওই কালা কি করছে, ওই কালা রাস্তা ভুলে গেছে। ওই কালা একটা চিহ্ন দেয়, ছোট্ট একটা লাইটের মতো একটা চিহ্ন দেয়, ওই চিহ্নটা ও হারাই ফেলছে। তো এখন তো আমরা কেমনে যাবো? তো পরে কালা কইতেছে এটা ডাইরেক্ট খাওয়া পাহাড়। মানে এই যে 6টা বাজে ঢুকি, রাতে 4:30 বাজে জাম্বিয়াতে পৌঁছাইছি, মানে আমাদের বাংলাদেশে এত বড় পাহাড় নাই, যত বড় বড় পাহাড় গুলো আমরা পাড়ি দিছি। এরপরে এই পাশে আসছিলাম, এই পাশে আসার পরে আমরা একজন একজনের ধরি, মানে একজন যদি পড়ে পিছন দিয়ে আরো 8জন পড়ে যাবো, এরকম খাওয়া পাহাড়। এই পাহাড় দিয়ে উঠছিলাম, কালা যাই হোক, কালা একটা পিছনে একটা সামনে, ও সিগন্যাল লইতেছে কি অবস্থা, পুলিশ আছে কিনা বা কি অসুবিধা। এই বনের ভিতরে আর কি, এই বনের ভিতরে যে সবকিছু আছে, মানে আমাদেরকে মানে আমাদের জীবন শেষ এরকম সবকিছুই আছে ওই বনের ভিতরে। আমরা এগুলো দেখছি আর কি। ধরেন রাত্রে যখন 4:30 বাজে আমরা জাম্বিয়া থেকে জিম্বাবু আসি, পাহাড় গুলো পাড়ি দিয়ে যখন জিম্বাবুতে আসে পৌঁছাইছি, তখন আমরা এগুলো সবকিছুই দেখছি। তখন আমাদেরকে একটা গাড়ি আসি। জি, এগুলা সবকিছু বলতে কি দেখছেন? আমরা হায়না দেখছিলাম, হাতি দেখছিলাম, তারপরে দিয়ে আপনার আর তো কি জানি ফানি, এইগুলা দেখছিলাম আর কি। হায়না স্পষ্ট দেখছিলাম ভাইয়া, তারপর হাতি দেখছিলাম, তারপরে হরিণ, এগুলা সবগুলো দেখছি। মানে ওইটা বলতে গেলে মানে যে ডিসকভারির মধ্যে যেরকম দেখায় ওইরকম সবকিছুই দেখছি মোটামুটি। তো পরে ওইখান থেকে আরেকটা প্রাইভেট কারে আমাদেরকে রিসিভ করে। এই রিসিভ করার পরে একজনের গায়ের উপর আবার একজন এখান থেকে একটা রিসোর্টে আনছে। রিসোর্টে আনার পরে রাত্রে ধরেন তখন বাজে ধরেন 11টা বা 11:30 বাজে।
তো একটা রিসোর্টে আনছে, রিসোর্টে আনার পরে আমরা সকালে তো আর ব্যথায় আর ঘুম, পায়ের ব্যথায় আর ঘুম আসে নাই। পরে সকালে উঠছি, উঠি সবাই মিলে বসছিলাম, বসে কথা বলতেছি। কথা বলার ভিতরে আমাদের তো খিদে, এর ভিতরে আমরা কোনো কিছুই খাই নাই। পরে ওরে বলতেছি, কালা যে আসিল ওরে বলতেছি, দেখ আমরা তো হাঙ্গরি, আমাদেরকে কিছু খাইতে দে। পরে ও কইতেছে, তোরা বয় আমি যাই রুটি আর কলা লই আই। তো আমরা কইতেছি এটাতে তো আঙ্গ ফ্যাট বাড়তো না, আমরা যে 4-5 দিন না খাওয়া। পরে ও কিচ্ছে দালালরে কল দিছে, দালালরে কল দিবার ফলে দালালরে কইতেছে যে এই গুণে কিছু খাইতে গয়। তো পরে আঙ্গরে জিজ্ঞাসা কি খাইবি, পরে আমরা কইছি আঙ্গরে চিকেন আর হইলো তোর রাইস দে। পরে এটা কইবার পরে এতে কি করছে, এতে বাজারে কই গেছিল যে আমাদের জন্য চাইলে 1 কেজি আর হইলে আপনার চিকেন একটা নিয়ে আসছে। ওইটা রান্না করে না, ওইটা রান্না করেই খাইতে হইব। পরে আমরা কাছে আচ্ছা ঠিক আছে। তো আমাদের এখানে দুজনে এগুলা রানছিল, রান্নার পরে আমরা খাইছি। খাইবার পর আবার রাইতে বিকাল 4টা বাজে, 4টা বাজে আবার একটার গায়ের উপরে একটা প্রাইভেট কার একটার ভিতরে আবার টানা শুরু। আবার গাড়ি টানতেছে, টানার পরে ধরেন এই গাড়িতে আসছিলাম প্রায় 23 ঘন্টা, এই প্রাইভেট কারে ছিলাম 23 ঘন্টা। 23 ঘন্টা থাকার পরে আমাদেরকে আবার একটা বাড়িতে আনি রাখছিল। তখন বাজে রাতে ধরেন না 3:30 বা 3:30 বাজে। তো বাড়িতে রাখছিল, রাখার পরে আবার 6টা বাজে আমাদেরকে ওইখান থেকে বাইর করছে। বাইর করে আনি আবার আপনার একটা প্রাইভেট কারে করি একটা জায়গায় আনছিল, জায়গায় আনি দাঁড়া করাই আমাদেরকে উঠাইছিল, এই যে বড় কন্টেনার গাড়ি এগুলো আছে না, বড় বড় কন্টেনার গাড়ি এগুলোর মধ্যে ঢুকাইছিল। আমাদেরকে দুইটা গাড়ির মধ্যে আমাদেরকে 9 জন লইছে। ভাই আমরা অনেকে শুনছিলাম যে অনেকে কন্টেনার ভিতরে করে আসে, আল্লাহ বাঁচাইছে আমাদেরকে। আমরা আবার কন্টেনারের ভিতরে পড়ি নাই, হয়তো লোক কম ছিলাম এই গতিকে দুইটা গাড়িতে ভাগ করি ওদের পিছন দিয়ে লইছে। লইবার পরে ওই গাড়িতে ধরেন সকাল 6টা বাজে উঠি, বিকাল 4টা বাজে জিম্বাবুতে আসি। জিম্বাবু একটা আফ্রিকার বর্ডারের পাশে আমাদেরকে আনি রাখছিল। রাখার পরে একটা ঘরে রাখছে, আবার এই ঘরে খানা দিছিল অল্প কিছু, আপনার আবার রাইস আর হইলো আপনার ধরেন কি জানো বলে এটারে, আমাদের দেশে সিমের বিচির মতো ওইটা দিছিল আবার খাইবার লাই। তো পরে যাই হোক 9 জনে মিলে আবার খাইছি। খাওয়ার পর আমাদের সাথে আরো 4 জন যোগ হয়েছিল, ওইটা হচ্ছে আপনার ধরেন অন্য কোন রাষ্ট্রের ওরা আসি যোগ হয়েছিল। এরপর আবার রাতের 5টা বাজে আমাদেরকে একটা গাড়ি করি আনছিল, আনার পরে একটা নদী আফ্রিকার জিম্বাবু, আফ্রিকার জিম্বাবুর মাঝখানে একটা নদী আছে, ওই নদী দিয়ে আমাদেরকে ওই প্লাস্টিকের বোর্ডে করি। তো এই মাথার তো এই মাথা আনি ফার করছে, ফার করার পরে আমাদেরকে আনি একটা ঘরে রাখছিল। ঘরে রাখার পরে ওই ঘরের সামনে গাড়ি আসছিল দুইটা আসার পরে তখন আমরা কিন্তু আফ্রিকার ভিতরে আছি। তখন আমরা আফ্রিকার ভিতরে জি ওইটা জানি কেমনে আফ্রিকার ভিতরে যে ঢুকছি, তখন তো আমরা আনন্দে খুশি, কারণ ওই যে ড্রাইভার একটা আপনার একটা নোট দিছিল। আমার এক কাকা আছে, আমার আপন কাকা, তো উনি বলছিল যে যদি আফ্রিকার ভিতরে যাই পৌঁছাস তখন দেখবি যে মান্ডালা ছবিওয়ালা নোট একজনকে দিব, বুঝছেন নি? তো পরে আমরা দেখছি যে মান্ডালার ছবিওয়ালা নোট একজনকে দিতেছে, তখন তো আমরা আনন্দে খুশি যে আমরা আসি আফ্রিকাতে পৌঁছাইছি আলহামদুলিল্লাহ। দেখে জাম্বিয়া জেলখানা গল্পটা একটু শুনি আপনার কাছ থেকে। জাম্বিয়া জেলখানা ভাই এটা কি কমু, আমাদেরকে নিয়ে রাখছি প্রথমে একটা সেলের মধ্যে রাখছিল। ওই সেলে ধরেন না 10 থেকে 15 জন মানুষ, মানে একটা সেল আছে না কি কন্ডম সেল না কি বলে এটা আমি শিও জানি না, বাট ওই সেলে নিয়ে রাখছিল একটা থানার সেলের মধ্যে। ওইখানে প্রথম যেদিন নিয়ে পুলিশে ধরে নিয়ে রাখছিল আমাদেরকে আর কি, ওইখানে 10 থেকে 15 জন মানুষ হইলে এই রুমটা ফুল হয়ে যায়, মানে হাঁটার মতো জায়গা থাকে না। ওইখানে 150 থেকে 200 পোলাপাইন ঢুকেছে। আমাদের তো শরীর দুর্বল, আমাদেরকে নিয়ে রাখছে, আমরা ওইখানে ময়লা টয়লার মধ্যে যাই শুয়ে গেছি। মানে চোখ খুলে দেখি যে মানে আমার উপর 3-4টা। তো ওইখান থেকে সকালবেলা আমাদেরকে ট্রান্সফার করে বড় জেলে নিছে আর কি। ওইটা কি প্রিজন বলে আমি ভুলে গেছি, লুসাগা প্রিজন বলে নাকি মেন প্রিজন আর কি। তো ওইখানে নিয়ে রাখছিল আমাদেরকে, নিয়ে একটা ইয়ের মাধ্যমে আমাদের থেকে $150 করে রাখছে, ভালো জায়গায় রাখবে বলে, মানে আমাদেরকে ভালো একটা জায়গা দিবে, ওইখানে নিয়ে রাখছিল। পুরাটা দিন কাটি গেছে, আমাদের কেউ কান্না করতেছে কেউ করতেছে এরকম এর মধ্যে দিই। পরে রাতে মানে সবাইরে গনে গনে ঢুকায়, আবার একজন ভুল হইলে সবাইরে বার করে, মানে আবার গনে গনে ঢুকায়।
আবার একজন ভুল হইলে আবার সবাইরে বার করে। মানে একটা ক্লাসরুমের মধ্যে যদি ধরেন 200 পোলাপাইন ধরে, ওই ক্লাসরুমে তো 2700 পোলাপাইন ঢুকেলে মানুষ মরিয়ে যাইব। হুম হুম এরকম তিনটা সেল ছিল, তিনটা সেলের মধ্যে 1600 না 1700 ইমিগ্রেন্টস প্লাস ওই দেশি মানুষ আর কি। আর একটা প্রিজনের মধ্যে, একটা জেলের মধ্যে তো খারাপ মানুষ যায় না, ভালো মানুষ যায় না, খারাপ মানুষই তো যায়। সেটাই। তো তো মানে খাবার দাবার দিত? খাবার তো দেয় ভাই, কি খাবার দেয় এটা তো কি কমু আর। ওই যে মিজিমিলি চিনেন, মিজিমিলি আছে হ্যাঁ না, হ্যাঁ। পাপ, ওই দেশে যেগুলা ময়লা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ওইগুলা দিয়ে পাঠায় জেলের মধ্যে। তারপরে দি আচ্ছা। বিনস আছে না, বিনস আর পাপ, প্রথম যে আমরা তো প্রতিদিন? এগুলা চিনি না, আমাদের তখন এগুলা প্রথম ফেস করতে হইতেছে। তো আমাদেরকে যে 150 টাকা, 150 ডলার করে নিছিল যে ভালো জায়গায় রাখবে বলে, আমাদেরকে নিয়ে একটা ইয়াতে, ওইখানে কিছু কিছু বড় যারা বেশি ইয়েতে থাকে না, বেশি বছর ধরে না, অনেকে 10 বছর, 15 বছর, 20 বছর এরকম হ্যাঁ হ্যাঁ। ইয়ে থাকে আর কি, ওরা হচ্ছে বস। হুম ওদের আন্ডারে ছোট ছোট মানে ছোট ছোট নিচে দি কাপড় বিছিয়ে না থাকে, ওইখানে মানুষ থাকে আর কি। ওদেরকে ওই 150 ডলার থেকে কিছু টাকা দেয় পুলিশেরা, হুম হুম ওরা আবার টাকা দিয়ে থাকে আর কি। তো আমাদের এখানে এমনি শোয় না, এমনি একজন শোয়, এমনি একজন শোয়, এমনি একজন শোয়, এমনি একজন শোয়। তো এত বড় ইলিশ। এতটুকু বেডের মধ্যে মনে হয় ধরুন সিঙ্গেল একটা বেডের মধ্যে আছে না, বেডের মতো, ওইখানে 8 থেকে 10 জন শুইতো একজনের গায়ের উপর হুম একজন। সোমালিয়ান বলেন, তারপর ইথিওপিয়ান বলেন, একটা সবাই আছে না বসে থাকতো, মানে একটার একটার গায়ের উপর একটা ঠ্যাং, একটার গায়ের উপর একটা পা আর কি, একটার গায়ের উপর একটা হুম পা, এরকম বসে থাকতো। জেলের কাহিনীগুলো আর কি। পরে আমাদের মধ্যে অনেকে আছে না 4 থেকে 5 থেকে 6 দিন প্রথমে কোনো খাবারে খায় না, পানিও এত ভালো না, তারপরে পানি খাইছে। ওই ওইখানে আবার মনে হয় ওইখানে ছিল আর কি, ইন্ডিয়ান 2 জন আসছিল, ওদের থেকে আমরা খুঁজি খুঁজি খাইতাম আর কি মাঝে মধ্যে, এটা সেটা। ওদের থেকে ওরা ব্রেড টেড আনলে টুকটাক খাইতাম। প্রথম 4 দিন আমার তো অবস্থা পুরাই খারাপ হয়ে গেছিল। ধরে না আমরা 3 দিন না 4 দিন পরে মনে রোজা আইছে, আমি ওই অবস্থায় রোজা রাখছিলাম। রোজা রাখি আমি মানে অজ্ঞান হয়ে গেছিলাম ইফতার করার পরে। মানে ইফতার বলতে পানি খাইছি, তারপরে ওনার থেকে মানে ওই আমাদের সাথে একজন ইন্ডিয়ান আছিল আর কি, ওনার থেকে কিছু খাবার দিয়েছে সবাই টুকটাক একটু একটু, বাড়িতে ওনার বাসা থেকে একটু একটু খাবার আসতো আর কি ওনার জন্য। তো উনি আমাদেরকে একটু একটু দিছে ইফতারের পরে, আমি খাই, আমি অজ্ঞান হয়ে গেছি। এভাবে কাটছে কয় মাস? 2 মাস 25 দিন? 2 মাস 25 দিনের মতো। এরপর বের হলেন কিভাবে? মানে কারা তদারকি করলো বের হওয়ার জন্য? এটা কি মালাউই সাইড না কোথায় কোথায়? মোজাম্বিক সাইড? আমরা যখন মোজাম্বিকে ঢুকমু, মানে তখনই মোজাম্বিকের পুলিশ আমাকে ধরছে, বর্ডার গার্ড হয়তো এটা। আমরা আচ্ছা আচ্ছা। মোজাম্বিকের ভিতরে তখন, মানে ধইরা আমাকে মোজাম্বিকের ভিতরে নিয়ে গেছে। তো পরে তার 2-1 ঘন্টা পরে আমরা বুঝলাম যে আমরা পুলিশের কাছে আছি, মানে পুলিশ ধরছে। এখন কি কারণে এটা আমরা জানি না, পরে গিয়া জানছি যে এই সিগারেটের ইয়াতে আর কি, মানে পুলিশ আসার পরে মানে তাড়াতাড়ি করে ধরে লয়ে আয়া পড়ছে। মানে রাতের আন্ধারে সিগারেটের আগুনে পুলিশে দেখছে দূর থেকে? হ্যাঁ হ্যাঁ, সিগারেটের আগুন। হুম তো পরে থানায় তখন তো রাত মোটামুটি 12টা 1টা বাজে হয়তো। তো তখন আমাকে ব্যাগে যা ছিল, খিদে তো লাগছে, চা ছিল, খাবার টাবার খাইলাম, খাবার টাবার খাইয়া তো তখন আবার ওর কাছে আমরা পানি চাইলাম, খাওয়ার পানি, ওরা খাওয়ার পানিও দেয় না। মানে তখন করতে ওরা মানে আমাকে আর কি ইয়া করা শুরু করছে। তারপরে আমরা বুঝছি যে এটা পুলিশ। আর তখন তো রাইত আসছিল, মানে অত বেশি পুলিশও আসছিল না এই জায়গায়, অল্প কয়েকটা পুলিশ আসছিল। মানে আমাকে বাইরে বসায় রাখছিল, মানে থানারই বাইরে আর কি, মানে হুম ফাঁকা হুম একটা মাঠে বসায় রাখছিল। তো পরে সকাল হইলো, আমরা সারাদিন বয়ে রয়েছি, কেউ কোনো কথাবার্তা মানে কোনো কিছুই কয় না, কি করব কি না করব, মানে কোনো আপডেট নাই কারোর কাছে। তো মানে যার কাছে ফোন আসছিল সব ফোন মানে বন্ধ হয়ে গেছে, ফোন চলে না থানায়। মোটামুটি আমাকে সকাল হইলো, সকাল হওয়ার পরে মানে ওরা কোনো রেসপন্স কোনো কিছুই করে না। তারপরে হয়তো 12টা 1টার দিকে থানা থেকে আমাকে মানে আর কি, মানে হাতের ফিঙ্গারপ্রিন্ট নিল, ছবি টবি তুললো, অনেক ক্যামেরা ট্যামেরা নিয়ে আইছিল।
তখন আর কি বুঝলাম যে হয়তো ছবি টবি তুলতেছে ক্যামেরা, হয়তো নিউজ টিউজ আইছে। হাতের ফিঙ্গারপ্রিন্ট দিলাম, নাম জিজ্ঞাসা করলো, নাম দিলাম, পাসপোর্টও দিয়ে দিছিলাম, পাসপোর্ট নিয়ে গেছিল। 12টা 1টার দিকে মানে আমাকে আরেকটা গাড়ি তুলছে, মানে তখন তো আমরা থানায় ছিলাম, মানে আমাকে জেলে ট্রান্সফার করবো। তো গাড়িতে উঠাইলাম, আমরা জানি না অবশ্য যে আমাকে জেলে ট্রান্সফার করো, আমরা হয়তো ভাবছি যে আমাকে রিলিজ পেয়ে গেছি, মানে জামুগা, মানে অনেক খুশি ছিলাম আর কি। কারণ শুনছি দালাল মানে কোনো কিছু সমস্যা হলে দালাল লয়ে যাইবো বা এরকম দেশের যাওয়ার সময়। হুম তো ওরা মানে আমাকে প্রথমে একটা ছোট একটা পুলিশ স্টেশন লয়ে গেল, লয়ে যায় ওই জায়গার মধ্যে মানে 10-15 মিনিট বসায় রাখছিল। ওই জায়গার মধ্যে আবার কিছু ফিঙ্গারপ্রিন্ট নিল, ছবি টবি তুললো। তো পরে একটা থানার ভিতরে নিয়ে গেছে, মানে আর কি জেলের মানে একটা মানে জেল, ওইটা পুরাই জেল, 4 সাইড দিয়েই জেল। হুম আর এর ভিতরে একটা অফিস আছে, ওই জায়গায় হয়তো জেলের যারা প্রহরী টহরী থাকে ওরা আর কি এরকম ইয়া করে। তো নিয়ে গেছে, তো মানে আমাকে জেলের ভিতরে তখন ঢুকাইবো, সবাই একটা করে করে লাইনে ঢুকাইছে। মানে জেলে ঢোকার আগে তো যে নিয়ম আছে, বেল খুলে রাখতে হয়, মানে যা আছে মানে যাবতীয় জামা কাপড় বাদে সবই আর কি রাইখা দেয় ওরা হেফাজতে। পরে আমাকে সবাই জেলে ঢুকাই দিল। তো মানে মানে জেলেতেই শুরু হইলো আর কি, মানে সবকিছু। মানে এতদিন তো মানে কোনো মতো আসিলাম, মানে অল্প বেশি খাওয়া দাওয়া করে আসছিলাম, আর আমাগো সাথে যে খাওয়ার আসছিল এই খাওয়ারও শেষ হয়ে গেছে। তো জেলে আমরা মোটামুটি আহ, আমরা তো বাঙালি 3 জন ছিলাম, পাকিস্তানি 9 জন, 11 জন 12 জন জেলের ভিতরে। তো জেলের ভিতরে গিয়া দেখি মোটামুটি আরো 39 বা 40 জন ইথিওপিয়ান আছে ওই জায়গায়। প্রথমে ওর হুম কাছে গিয়া জিগাইলাম যে কি অবস্থা, কি আসে বিষয়, কতদিন ধরে। ওরা কইতেছে আমরা আছি 2 মাস ধরে। মানে 2 মাস ধরে ওরা জেলে আছে, ইথিওপিয়ানরা। ওরা মানে আমাগো মতো নেই, কারণ ইথিওপিয়ানরা তো ওইসব দেশে ওই ওই কারণে যায় না, ওরা হয়তো পাস করে সৌদি ঢুকবো। হুম তো তখন তো মানে আরো টেনশনে পড়ে গেলাম যে ওরা 2 মাস ধরে আছে, তো এই জায়গাতে বাইরে হোমে কেমনে। তখন আবার মানে করোনা চলতেছিল, মানে ভরপুর করোনাই কইতে গেলে, করোনা তখনও কমে নাই। তো জেলে মানে জেল তো আরামের জায়গা না, মানে জেল মানে পরিশুদ্ধ করার জায়গা। জেল তো জেলই, কিন্তু মানে ওই দেশের আমি যেরকম আমি তো আগে কোনোদিন জেলে যাই নাই, মানে এটাই আমার প্রথম। হুম তো ওই দেশের জেল মানে মানে আমি এরকম কোনো সময় শুনি নাই, মানে জেলের ভিতরে আপনার এমনও সময় গেছে মানে 24 ঘন্টা পরে একবার খাবার দিছে। খাওয়ার পানি মানে এরকম পানি আছে, ওই পানি খাওয়া যায় না, পানির ভিতরে ময়লা গন্ধ। 24 ঘন্টা একবার খাবার দিত, মানে তা হইলো ওই যে পাপা আর কি, যেটা আপনার হ্যাঁ ভুট্টা হ্যাঁ দিয়া বানায়, পাপা আর হয়তো ফিশ দিত। তো ওইটা আমরা প্রথম প্রথম খাইতে পারতাম না, মানে অল্প একটু খাইতাম হাসা মিশা। দেশের বাড়িতে যোগাযোগ আছে এর মধ্যে? না, দেশের বাড়িতে এর মধ্যে কোনো যোগাযোগ নেই, মানে সব যোগাযোগই অফ। আমার কাছে ফোনও তখন নাই, মানে আমরা জানিও না যে দেশে জানে কিনা বা কি আসে বিষয়, বা দালালে জানে কিনা। কতদিন ছিলেন জেলে? জেলে ছিলাম হইলো 17 দিন, 24 ঘন্টা, 12 ঘন্টা। মাঝে মধ্যে সারাদিনেও খাবার দিত না, রাইতে অল্প একটু কিছু দিত, আবার মাঝে মধ্যে রাইতেও দিত না, সকালবেলা অল্প একটু কিছু দিত। মানে খাবার দাবার নাই কইতে গেলেই চলে। গোসল যে করবো, গোসলের পানিও নাই, টয়লেটের অবস্থাও খারাপ। ওরা এই জায়গা 2 মাস ধরে আছে, মানে ওগো একটা পরিবেশ, আমাগো একটা পরিবেশ। তো মানে মানে জায়গা বেশি না, অল্প একটু জায়গা হইব। তো ওরা হইলো 39 জন না 40 জন আছিল, আমরা হইলাম 12 জন। তো মোটামুটি হুম মানে হুম ফুল হয়ে গেছে জেলটা, মানে সমুজে মানে একজন শুইলে আরেকজন মানে জায়গা থাকতে হয়, খুবই ছোট জায়গা। তো পরে আস্তে আস্তে 1 দিন 2 দিন 5 দিন পরে আস্তে আস্তে মানে হালকা হালকা খাই, কারণ ওইটা ছাড়া তো ওই জায়গায় কোনো খাওয়ারও নাই। রাইট। মানে বাইচা থাকার জন্য আর কি খাইতেছিলাম। ওই জায়গার অবস্থা খুবই ভয়াবহ, জেলের অবস্থা ওই জায়গায়। আমি অবশ্য এমনি শুনছি যে মানে আসার সময় পুলিশ টুলিশ ধরলে বা কোনো সমস্যা হইলে দালালরা এসে এটা সর্ট করে, বা দালালরা খাবার টাবার পাঠায়। হুম হুম কিন্তু ওই জায়গা মানে কোনো খাবার টাবারই আমরা পাই নাই। মানে একদিন খাবার পাইছিলাম, একদিন মানে দেখলাম যে মানে 9টা আর কি আইছে, 12টা পার্সেল আইছে, মানে 12 জনের লিগে আর কি আমাগো। তো এটার হুম মধ্যে হুম চিকেন টিকেন রাইস টাইস ছিল। তো একদিন শুধু আমরা খাবার পাইছি, মানে খাবার পাওয়ার পরে আমরা বুঝছিলাম যে এটা হয়তো ওই জায়গার থেকে আইছে, মানে ওনারা হয়তো ব্যবস্থা করে দিছে। শুনতাম যে আজান দিলে মানে আর কি কোনো বড় সড়ো বিপদ হইলে আজান দিলে বিপদের মুক্তি পাওয়া যায়। তো ওই হুম। জায়গা এক পাকিস্তানি ছিল, পাকিস্তানি আজান দিছে। আজান মানে আজকে আজান দিছে, কালকা পরশু দিনই আর কি আমাকে সকালবেলা বার করে নিয়ে গেছে।
আচ্ছা। মানে আমাগো সাথে যে ইথিওপিয়ান গুলান আছিল ওগুলান ভিতরেই আছে, শুধু আমাগোই নিয়ে গেছে, হুম বাইরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আবার ফিঙ্গারপ্রিন্ট নিছে, মানে সবার একটা করে ডকুমেন্ট, মানে একটা করে আর কি পেপার দিছে, ওইটা হয়তো মানে ওগো ইয়ার মানে ডকুমেন্ট করে রাখছে আর কি। তো সবাই একটা পেপার দিছে, পেপার দেওয়ার পরে আমাকে একটা পুলিশের গাড়ি তুলছে, ছোট একটা পুলিশের গাড়ি, মানে ভ্যান আর কি, পিছনে জায়গা আছে পিছনে, হুম মোজাম্বিক থেকে। তো আমরা ছিলাম 12 জন, আর ওই জায়গা মানে আরো অনেক পুরুষ মহিলা আরো আসছিল, মনে হয় 7-8 জন আসছিল। তো মোটামুটি 20 জন লোকের কাছাকাছি, মানে ছোট একটা ভ্যানে মানে ঠাসাঠাসি করে তুলছে পুলিশ। তোলার পরে মানে ওই ভ্যান মোজাম্বিক থেকে মানে মালাউই আইছে, মালাউইর বর্ডারে আইছে। মানে আমাকে আর কি মোজাম্বিক থেকে মালাউইতে প্যাক দিতেছে, কারণ আমাকে তো, আমরা তো আইছি তো মোজাম্বিক থেকে মূলত। মালাউই থেকে। হ্যাঁ, মালাউই থেকে আইছি। হুম তো আমাকে সাথে যে হালকা পাতলা পেপার টেপার আসছিল, ওরা তো এটা রাইখা দিছিল, হয়তো ওরা এটা মানে ইয়া করছে, রিচার্জ করে হয়তো কিছু পাইছে টাইছে, যে এরা হয়তো মোজাম্বিকের এগো কি জানি কয় মালাউইর এগো ইয়া আছে। আমরা তো এদিকে টুরিস্ট হুম হুম হিসেবে গেছিলাম মালাউইতে। মালাউইতে বর্ডারে আমাকে নিয়ে গেছে, বর্ডারে নিয়ে আর কি মানে মোজাম্বিকের বর্ডার আর কি মালাউইর যে বর্ডার আছে ওর কাছে আমাকে হস্তান্তর করবো। হুম হুম তো ওই জায়গা মানে একটা পাকিস্তানি ছিল, তো ওরই শুধুমাত্র ফোন আসছিল, আর আমাকে আমাকে বাঙালির কাছে মনে হয় ফোন আসছিল না। আমরা তো বাঙালি ছিলাম 3 জন। তো ওনারা দালালরা মোটামুটি 4-5টা গাড়ি নিয়ে আইসে। আসার পরে মানে মালাউইর যে পুলিশ আসছিল ওই জায়গায়, বর্ডার গার্ড পুলিশ, তো ওগো হয়তো কিছু ডলার দিছে, মানে জনপ্রতি হয়তো কিছু কিছু ডলার দিছে। তো ওই জায়গা মানে হুম ওই বর্ডারে মানে মোটামুটি অনেকগুলো পুলিশ আসছিল, মোটামুটি 20-30 জন পুলিশ আসছিল। হুম হুম তো জনপ্রতি হয়তো $500 বা এরকম কিছু হয়তো দিছে আমার, আমি আমার জানা মতে আর কি $500 করে দিয়া মানে ওই পুলিশকে দিয়া আর কি, মানে পুলিশের সামনে, ওই জায়গায় তো পুলিশ তো অনেক করাপ্ট। হুম হুম তো পুলিশের সামনে আর কি আমাকে মানে ওই দালালে আর কি আমাকে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে আচ্ছা। একটা হোটেলে নিয়ে গেছে। ওই জায়গার পর যাওয়ার পরে খাওয়া দাওয়া করলাম, গোসল টোসল করলাম, ওই জায়গায় 1 রাত ছিলাম আর কি। ওই জায়গার থেকে ওই 1 রাত মানে 1 রাত দেওয়ার পরে উনি সকালবেলা আমাকে আবার গাড়ি তুললো, মানে ওনাগো যে গাড়ি আছিল বাগ বাগ করে এক গাড়ির মধ্যে হয়তো 2 জন বা 3 জন এরকম করে তুললা, মানে আবার আমাকে ইয়া করতে হইব, মোজাম্বিক যাইতে হইব, মোজাম্বিকের পরে সাউথ আফ্রিকা, মানে আবার পাঠাইতেছে। বের হওয়ার জন্য তদারকি করে নাই, আমাদেরকে ইয়েতে নিছিল, আদালতে নিছিল ওইখানের। নেওয়ার পরে হুম আমাদেরকে ধরেন প্রায় 2-2.5 মাস পরে, আমরা ঈদও করছি ওইখানে, রোজার ঈদ করছিলাম ওইখানে। 2-2.5 মাস পরে ইয়েতে, 2 মাস পরে আর কি এ আমাদের কল, মানে আমাদেরকে ডাক দিছিল ওই আদালতে যাওয়ার জন্য। আদালতে গেছি, যাওয়ার পরে দিয়ে একজনকে ফাইন করছিল 4,000 কসা, 10,000 কসা, 15,000 কসা এরকম, কারো 20,000 কসাও ফাইন করছিল। তো ফাইন করার পর আমরা ফাইন ফাইন পে করি ফ্যামিলি থেকে। তার ওই যে দালালে আমাদেরকে ফাটাইছে ওই দালালের কোনো খোঁজ খবর নাই। ফাইন করার পরে দিয়ে আমরা ইয়েতে গেছিলাম আর কি, এই টিকিট কাটছিল আমাদের ফ্যামিলি থেকে, আমার দুলাভাই কাটি দিছিল আর কি। হুম হুম ওইখানে অনেক টাকা নষ্ট হয়েছে আর কি, অনেক ইয়ে করে টিকিট মিকেট কাটছে, অনেক দাম জাম্বিয়া থেকে আর কি তখন। হুম তো হুম, টিকিট বাংলাদেশের টিকিট। কাটি হ্যাঁ বাংলাদেশের টিকিট, তো ওইখান থেকে আমাদেরকে বাংলাদেশ পাঠাই দিছিল। হুম, তারপর আবার এটাই তো আবার ভুল আসার করছি, আবার সাউথ আফ্রিকা আবার ডাইরেক্ট আসছি, তারপরে এটাই ভুল করছি, সাউথ আফ্রিকা না আসাতে। এখন আফসোস পরবার কি করতেছি আর কি। পরবার ডাইরেক্ট আসছেন বিমানে? হ্যাঁ ডাইরেক্ট বিমানে ডারবান দিয়ে আসছিলাম। সবাই শুকর আলহামদুলিল্লাহ বলতেছিলাম যে আমরা সামনের দিকে যাই নাই। সামনে যে পথটা, ওই পথটায় মানে মানে একদম মানে মৃত্যুর, মানে মৃত্যু কূপ যদি বলা হয় তাইলে ওই শুধু জাম্বিয়া থেকে জাম্বিয়ার বর্ডার ক্রস করে জিম্বাবু ঢুকার সময়, আর জিম্বাবু থেকে সাউথ আফ্রিকা ঢুকার সময় ওই বর্ডার। আমাদের আগে আমাদের আগে যারা আমাদের আগে আমাদেরকে এই জন্যই তো লেট হয়েছিল, আমাদের তো আসার পরে পরে ইয়ে করে দেয়, বের করে দিত। কিন্তু আমাদের লেট হয়েছে সামনে, আমাদের সামনে যারা ছিল আর কি, যে ওদের থেকে ওরা মনে হয় 6 জন 7 জন না 8 জন একসাথে বের হয়েছিল, মানে একসাথে এই বাসা থেকে ছাড়ছিল।
ওরা আমার মানে আমরা যাই বাসায় ঢুকছে ওদেরকে বের করে দিচ্ছে আমাদের সামনে দিয়ে, কিন্তু ওদের মধ্যে দুইজনের লাশে খুঁজে পাওয়া যায় না। সাউথ আফ্রিকা বর্ডারে তখন মানে গুলি করছিল, ওরা বাগি যেতে ছিল, গুলি করে দিছে। এই জন্য আমাদেরকে একটু লেট করছে আর কি বের করতে। তো আবার মানে আমি যে আগের যে রাস্তায় গেছিলাম, আগের যে স্মৃতি ওইটাই ব্যাক আইছে। ওই জায়গা মানে যে 6টা হুন্ডা ছিল, ওই 6টা হুন্ডাই আমরা ওই 12 জনই এই যে 16 দিন 17 দিন জেলে থাইকা আবার আবার ওই মানে ওই রিস্কটাই আমি আবার নিতেছি। আমরা সবাই জানতাম যদি এবার ধরা পড়ি তাহলে শেষ। তো আগে তো আমরা মানে ধরা খাইছিলাম হইলো মানে মোজাম্বিক বর্ডার ক্রস করার সময় ওই সিগারেটের লাইটের কারণে। তো এবার দেখলাম একটা গাড়ি আইছে আমাকে লিগা, মানে পুলিশের গাড়ির মতন, 4 সাইড দিয়ে ঘেরা দেওয়া, বাকি আর কি 4 সাইড দিয়ে ঘেরা দেওয়া, মানে গাড়িটার সাইজও বড় মোটামুটি। তো এই গাড়ি মানে বর্ডার ক্রস করবো আমাকে নিয়েই, হয়তো ওরা অগো ইয়া আর কি, অগো টেন্ডার এটা ওরা জানে কিভাবে কি করব। তো তখন আমাকে বর্ডার মানে পায়ে হাইটা পাস করতে হয় নাই, তখন বর্ডার মানে ওই গাড়ি বর্ডার পাস করছে। মালাউই পাস করে মোজাম্বিকে ঢুকছি, মানে গাড়ি অনেক স্পিডে চলতেছে। কিছুক্ষণ পরে পরে গাড়ির ভিতরে মানে সামনে একজন ড্রাইভার ছিল আর পিছনে একজন মানে আমাকে গাইড দিত আর কি, কিভাবে থাকতে হইব। একবারে শুয়ে পড়তে কইতো, একবারে গাড়ির উপরে শুয়ে পড়তাম, আবার বইতে কইলে বইতাম। মানে উনি যখন যেটা কইতেছে আমরা তখন ওইভাবেই করতেছি, যাতে আর কি হয়তো না বোঝা যায় যে এই গাড়ির মধ্যে হয়তো লোকজন আছে বা এরকম কিছু একটা। মালাউই পাস করে আমরা মোজাম্বিকে ঢুকলাম। ঢোকার পরে ওই গাড়ি মোটামুটি অনেকক্ষণ চলছে, মোটামুটি 4-5 ঘন্টা চলার পরে মানে এক জায়গায় না থামাইছে। এতক্ষণ তো ছিল হইলো আপনার হুন্ডা জার্নি, পায়ে হাঁটছি মোটামুটি 2-3 ঘন্টা, 4-5 ঘন্টা পায়েই শুধু হাঁটছি, শুধু জঙ্গলের ভিতরে দিয়া রাত্রে। তো এখন শুরু হয়েছে হইলো আপনার গাড়ির জার্নি, গাড়ি আর হচ্ছে বড় বড় লরি আছে না, বড় বড় লরি গুলান, ট্রাক গুলান, মানে হয়তো আপনার সিমেন্টের লরি বা হয়তো ফ্রুটের লরি, আনারস, অরেঞ্জ এরকম আর কি ফলমূলের লরির ভিতরে আমাকে ঢুকাইতো। 4 সাইড দিয়ে ফলমূলই থাকতো, মানে শুধু ভিতরে আমরা আর কি। তো ওই গাড়ি মানে আমাকে মানে মোজাম্বিকে তো আমরা অলরেডি ঢুকে গেছি, তো ওই গাড়ি নিয়ে গিয়ে আমাকে এক জায়গায় নামাইলো। তো তো ওই জায়গা হয়তো রাতে ছিলাম, সকালের থেকে মানে গাড়ির জার্নি শুরু হয়েছে। মানে সারাদিন সারাদিন মানে ছোট্ট একটা মানে প্রাইভেট কারের মতন ছিল, প্রাইভেট কারের মধ্যে মানে 12 জন, সারাদিন ওই গাড়ি চলছে প্রাইভেট কার। আচ্ছা। তো আমরা তো মানে সিটির নাম জানতাম না, আমি মোজাম্বিকের, আমি শুধু একটা সিটির নামই জানতাম, ওইটা হলো মাপুতো। বর্ডার কন্ট্রোল দিয়ে ঢুকছিলেন নাকি এমনি তার কাটা বা এরকম কিছু দিয়ে? তারকাটা দিয়ে ঢুকছিলাম ওই জায়গায়, হ্যাঁ তারকাটা দিয়ে মানে পাস করে আর কি, মাপুতো মানে থেকে মাপুতো থেকে হ্যাঁ সাউথ আফ্রিকার বর্ডারে গেছিলেন আর হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ মাপুতোর সাথে তো সাউথ আফ্রিকার ছোট একটা বর্ডার আছে, ওই জায়গা দিয়েই। ওই জায়গার পরের থেকে মানে আমরা গাড়ির ভিতরে আর লরির ভিতরে আর ট্রাকের ভিতরে সারা দিন সারা রাত শুধু গাড়ি চলেই। মানে এমন ভাবে আমাকে ঢুকাইছে, মানে হয়তো মানে এরকম বোঝা যায় ধরেন একটা মানুষের উপর আরেকটা মানুষ ঢুকাইছে, মানে মানুষের উপরে মানুষ এরকম। মানে কোনো লড়াচড়া করতে পারতাম না ওই জায়গা, তো আবার চেক পোস্ট হতে কিছু কিছু পরে পরে রাত দিন নাই, মানে গাড়ি কোনো থামাথামি নাই। মানে হয়তো গাড়ি থামে, একটা গাড়ি থামার পর আরেকটা গাড়ির ভিতরে তোলে, মানে এটা খুব খুব জোরে সরে তোলে আর কি। মানে ধরেন একটা গাড়ি থামছে মানে সাথে সাথে আরেকটা গাড়ি ধরতে হইব। তো এরকম হয়তো প্রাইভেট কার থামার পরে হয়তো লরির ভিতরে তুলে, লরি থামার পরে হয়তো ভ্যানের ভিতরে তুলে উপর দিয়া কালাই দিয়া ঢেইকা দেয়, যাতে বোঝা না যায় মানুষ আছে। তো আমার সর্বশেষ যেটা মনে আছে এটা হইলো মানে আমরা লরির ভিতরে ছিলাম 3 দিন 2 দিন, মানে লরি চলছে একটা না, ওইটা হইলো আনারসের লরি, ভাগ করে দিছিল। মানে লরির ভিতরে মানে লরির যে ড্রাইভিং সিটের পিছনে যে একটু জায়গা আছে। তো এরকম জার্নি করতে করতে মানে আমরা বর্ডারের কাছাকাছি আইছি। এর ভিতরে মানে একটা লোকের বাসায় আমরা ছিলাম, হয়তো এক রাত ছিলাম। সন্ধ্যাবেলা হয়তো ওনার বাসায় গেছিলাম, একটু খাওয়া দাওয়া করছিলাম, রাতে থাকার পরে সকালবেলা আবার মানে একটা প্রাইভেট কারে তুলছে, মানে ছোট একটা প্রাইভেট কার, পিছনে আর কি সবাই আমরা। তো ওই প্রাইভেট কারটা চলার পরে মোটামুটি 5-7 ঘন্টা হয়তো চলছে। চলার পরে ওই জায়গাটা মানে আরেকটা মানে বাকির ভিতরে আমাকে তুলছে। ওই বাকিটা দেখলাম যে মানে আর কি মানে আমরা যতক্ষণ লরি দিয়ে আইছি, লরি তো মানে মেইন রোডে চলতো বেশিরভাগ, লরি বা মাইকো জাইকো এরা মেইন রোডে চলছে। তো ওরে দেখলাম যে হইলো
মানে বন জঙ্গল দিয়ে গাড়ি চালাইতেছে। তো তখন আমরা হয়তো মানে বুঝতে পারছি যে হয়তো বর্ডারের কাছাকাছি আছি আমরা, কারণ যেহেতু বন জঙ্গল। হুম তো ওই মানে আমাগো আহ, জঙ্গলের একটা সাইডে নিয়ে নামাই দিয়াইলো। আমাকে বলে এই জায়গা তোমরা দাঁড়াও। 15-20 মিনিট বসে আছিলাম, থাকার পরে দেখলাম একজন লোক আইলো পায়ে হাইটা, লম্বা লম্বা উঁচা। তো উনি আসার পরে কইলো যে আমার সাথে হাঁটো সবাই তোমরা। তখন মোটামুটি হয়তো 8টা 9টা কিংবা 10টা বাজে সকাল। তো ওই সময় মানে আমরা আর কি মোজাম্বিক থেকে তখন আমরা মানে সাউথ আফ্রিকার বর্ডার পাস করি, মানে হুম সাউদি ঢুকবো আর কি। তো আমরা হাঁটতাছি মোটামুটি 4-5 ঘন্টা হাঁটছি এই বন জঙ্গলের মধ্যে, মানে শরীর তো আর চলে না, পিছনে ছোট একটা ব্যাগ আছে, আর কারো ব্যাগে কোনো খাবার টাবার নাই, এক্সট্রা কোনো খাবারই নাই। রাস্তায় যেটুক ছিল মানে রাস্তায় যখন লোডের ভিতরে ছিলাম তখন শক্ত রুটি দিত, ছোট ছোট শক্ত রুটি, মানে মানে খাওয়ানো যায় না, তারপরে তখন ওই শক্ত রুটিটাই অনেক ইয়া লাগতো, যে কিছু না কিছু তো পাইছি খাওয়ার মতো। হুম হুম পানিও ওইরকম পরিমাণে পাইনি। মোটামুটি 4-5 ঘন্টা হাঁটার পরে তো মানে উনি আমাকে এক জায়গায় নিয়ে থামাইলো, কইলো যে সামনে সাউথ আফ্রিকা আর এইটা হইলো তোমাকে এই বর্ডারটা পাস করতে হইব। তো ওইটা ছিল হইলো একটা পাহাড়ের উপরে, মানে আমাকে সবাইরে বসাইয়া উনি ওনার কথাবার্তা কইলো যে কিভাবে বর্ডারটা পাস করতে হইব। তখন আমরা মানে বড় একটা পাহাড়ের উপরে আসছিলাম, মানে পাহাড়ের আর কি আমরা মানে শব্দ শুনতাছি যে নিচে আর কি গাড়ির, মানে যে মেইন রোডের শব্দ শুনতাছি যে গাড়ি যাইতেছে নিচে দিয়া। পাহাড় তো উঁচু, মানে আমাকে নিচে নামতে হইব, মানে ঢালু জায়গা হুম আসলে একবারে, ওই জায়গা থেকে পড়লে আর কোনো বাঁচার রাস্তা নাই এই জায়গা থেকে। তো গাছের শিকড় টিকড় ছিল, আমরা সবাই গাছের শিকড় টিকড় ধইরা মানে আস্তে 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 নিচে নামতাছি। নিচে নামলাম, ওই জায়গার মধ্যে ছোট্ট একটা মানে ঝোপের মতন আসছিল, ঝোপের জায়গায় বসাইলো, কইলো যে এন্দা গাড়ি যাইবো, গাড়ি তোমরা তাড়াতাড়ি গিয়া উঠা যাইবা। গাড়ি আইসা ধরেন থামছে মোটামুটি 20 সেকেন্ড কি 30 সেকেন্ড, 1 মিনিটও না, এরকম সময় আমরা পাইনি। মানে গাড়ির আর কি ইয়াটা মানে ওরা খুললা দিছে, মানে আমরা সবাই আর কি গাড়ির মধ্যে মানে হুমড়ি খেয়ে পড়ছি সবাই গিয়া, এরকম রাস্তাও হুম ভয়ানক। ওই জায়গা দিয়ে সবসময় আপনার পুলিশের গাড়ি আর কি টহল দেয় হয়তো, এই কারণে হয়তো এরকম রিস্কি একটা বিষয় মানে এইভাবে করা হয়েছে। বসলাম, তো পরে উনি করলো না তোমরা বসার দরকার নেই, তোমরা সবাই মানে শুয়ে পড়ো আর কি। তো সবাই গাড়ির ভিতরে শুয়ে পড়লাম। গাড়ি মোটামুটি 20-30 মিনিট ড্রাইভ করার পরে ওই জায়গা হইলো মানে সাউথ আফ্রিকার ভিতরে তো আমরা ঢুকেই গেছি। তো ওরা আমাকে মানে জোহানেসবার্গের কাছাকাছি একটা রুমে আর কি নিয়ে গেছিল। তো ওই জায়গা নিয়ে যাওয়ার পরে বাড়িতে কথাবার্তা হইলো। বাড়িতে ফোন দিয়া তো মানে বাড়িতে তো আমার মোটামুটি মোটামুটি বে- মাসখানেক আমার বাড়িতে কথা ছিল, মানে কোনো কোনো যোগাযোগ নাই, কোনো কিছু নাই। তখন আমি জানতাম মানে মনে করতাম যে বাড়ির সবাই জানে কিনা আমি বাচ্চা আছি কিনা মরে গেছি, ঠিক আছে। আর যখন জেলে আমি যখন ছিলাম তখন তো মানে আমি ভাবছিলাম যে মানে এই জায়গার থেকে বাড়ানোর কোনো চান্স নাই, যদি মরে যাই তাহলে এই জায়গায় যাবো। মানে আমার মানে সবারই আর কি একটা ইয়ে হয়ে গেছিল যে এই জায়গাতে হুম হয়তো আমরা আর বাইরে যেতে পারতাম না। তো আমি লাস্ট একটা কথাই বলতে চাই যে ভাই, আমাদের বাঙালি ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে এই আমরা যে পথে আসছি, এই পথে যেহেতু কারো করে না আনে বা এই পথে যেহেতু কেউ না আসে। আপনারা আসার জি আগে কি ভাইয়া, জানতেন না যে এই পথে আসলে এমন কিছু হতে পারতো? আমাদেরকে তো বলছিল ডাইরেক্ট ভাইয়া, আমাদেরকে তো বলছিল ডাইরেক্ট 8.5 লাখ টাকা। হুম আমরা তো জানতাম না এরকম কোনো কিছু যে আমাদেরকে এভাবে আনবে। এখন যাওয়ার পর কি অবস্থা আপনাদের? যখন এখন আছি আলহামদুলিল্লাহ, আমরা একজনে এক এক কানে আছি, বাট আমাদের সবার সাথে সবার যোগাযোগ হয় আর কি, একজনে এক এক কানে আছি আফ্রিকাতে। আপনারা জানেন যে সম্প্রতি 2জন 3জন বাংলাদেশি মারা গেছে এই সেম রুটে যাওয়ার সময়, তাও জাম্বিয়াতে। জি, জাম্বিয়াতে কেন মানে এরকম অবস্থার সৃষ্টি হচ্ছে যেখানে মানুষ মৃত্যু পর্যন্ত চলে যাচ্ছে? এটা ঠিক কোন জায়গাটাতে হয়? মানুষ কোন জায়গায় গিয়ে এটা হচ্ছে শেষমেশ? আপনার আপনার জাম্বিয়া থেকে জিম্বাবু ঢোকার সময় আচ্ছা, এই যে ওই এই ওই 7-8 বাগানে মারা যায়। জি ওই জি, রাতে যে 7-8 হামলাটা হয় ঘন্টা না। ওখানে। আমরা তো আমরা তো হচ্ছে ধরেন ভাইয়া ওই কালাজে আরেক পথে নিব, ওই পথে যাইলে কয় ঘন্টা লাগে ওইটা তো আর আমরা জানি না, বুঝছেন। কিন্তু ওর রাস্তা পুলিশ জানার কথা থেকে আমরা ওর রাস্তা একটা দেখা দিয়েছি, কইছিলাম যে এই রাস্তা দিয়ে উঠ। তো পরে এই রাস্তা দিয়ে উঠার পরে সন্ধ্যা 6টায় আর 6টায় ঢুকছি, রাতে 4:30 আসি আমরা এই সাইডে পৌঁছাইছি, সাড়ে ওই 4টা বা বাগানটা 5টা বাজে। ওইখানে মূলত কি এমন হয় যেটা এখানে মানুষ দম ছেড়ে দেয় শেষ পর্যায়ে এসে?
ওইখানে ভাইয়া বললাম তো, আমাদের বাংলাদেশে এত বড় পাহাড় নাই, যত বড় পাহাড় এই পাহাড় গুলা পাড়ে দিতে হয়। তখন ওই বাগানে পানি নাই, কোনো কিছু নাই। জি, হাঁটতে হাঁটতে অনেক সময় তো ওই যে আমরা তো জানতাম না যে ওই বাগানে পশু পাখি ধরে সবকিছুই আছে, হয়তো ওই রকমই তো হইতে পারে, ওই জিনিসটা আক্রমণ করতে পারে। আমরা তো যখন এই সাইডে চলে আসছি তখন আমরা সবকিছুই দেখছি, কিন্তু রাত্রে তো আন্ধারে তো আর কোনো কিছু দেখি নাই। যখন হালকা হালকা হর হয়েছিল, আমরা যখন এই পাশে আসছিলাম তখন আমরা সবকিছুই দেখছি, হায়না ধরি সবকিছু। এই হচ্ছে অবস্থা। এখন সাউথ আফ্রিকার অবস্থা কেমন, আসলে কি ভালো আছে? যারা যাচ্ছে এইভাবে পাড়ি দিয়ে বা ভালো মন্দ যেভাবে যাক, গিয়ে কি ওখানে ভালো আছেন আপনারা? না ভাইয়া, এখানে ভালো নাই। হয়তো আত্মীয় স্বজন থাকার দিকে কিছু কিছু উপকার হইতেছে, আর নইলে তো ভাইয়া এই দেশে আসি কোনো লাভ নাই। আমি মনে করি এদেশে এত কষ্ট করে এত কিছু পারে দিয়ে আসার পরে, এত লাখ টাকা খরচ করে আবার আসার পরে আবার পায় বাংলা 2-3 লাখ টাকা দিয়ে আবার কাগজ করা লাগে। কাগজ না থাকলে জেল খাড়া লাগে, জেলে নিয়ে যায়। আমারে কয়দিন আগে ধরছিল, আমার পাসপোর্ট সব নিয়ে গেছে। আমি লাইফ পার্টনারের জন্য দিছি, পরে আমারে স্লিপ দিছিল, ওই স্লিপ আটকালাইছে আমার। এখন যে জায়গাটাতে আছেন এটা কি সেফ? না, এটাও সেফ না। আমি যে জায়গাতে আছি এটাও সেফ না। আমি আছি, এই যে দেখেন, আমি আছি এই যে খাঁচার ভিতরে। এই কয়দিন আগে আমার এই জায়গা থেকে আমাদেরকে গুলি ধরছিল, এই জায়গা থেকে। আমি এই জায়গা দিয়ে মাল নিই, টাকা নিই আর কি, মাল দিয়ে টাকা নিই এই জায়গা থেকে। এই যে আমি সামনে। জীবন মানে এত কষ্ট করে গিয়ে শেষমেশ বন্দি জীবনে আশ্রয় নিতে হলো। জি ভাইয়া, বন্দি জীবনে আছি। মানে আমাদের দেশের জেলখানাও আরো ভালো আছে আমার মনে হয় আর কি। আমি কখনো এরকম কোনো কিছুতে যাই না, কিন্তু মনে হইতেছে জেলখানার ভিতরে তো তারপরে বাইরে হাঁটা যায়। এদেশে ওই সিস্টেম মনে হয় ভাইয়া। যাক, দোয়া করে আপনাদেরকে যেন আল্লাহ তাআলা সহি সালামতে রাখেন, এন্ড আপনি সহ আরো যারা যাচ্ছেন অ্যাটলিস্ট এই কষ্ট করে এই পথ দিয়ে যেন যাওয়া না হয় বা যাওয়ার প্রয়োজন না পড়ে, বা এর চেয়ে ভালো কোনো অপশন যেন আল্লাহ তাআলা মানুষকে দেয়। আর এর মধ্যে যারা চলে গেছেন আপনাদের জীবনের জন্য সুরক্ষা যেন আল্লাহ তাআলা নিজেই দেন, এই আর কি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আপনাদের এই অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য। না, আমি লাস্ট একটা কথাই বলতে চাই ভাইয়া, যেহেতু কেউ আর কারো করে কোনো দালালে বা আফ্রিকার কোনো মানুষে যেহেতু এই পথে না আনে, অন্তত এই পথে না আনে, এই পথে 100% ভাইয়া ধরেন 100 মানুষের ভিতরে আপনার হয়তো অনেক মানুষই মারা যায়। আমি কি বলবো এটা, মানে যারা আসে ওই পথে তারাই বুঝে যে জীবনে বাঁচে হয়তো এই পথে শেষ। আর এখন তো অবস্থা আরো খারাপ। সাউথ আফ্রিকার এখন যে পরিস্থিতি আসতেছে, বুঝলে, বাইরে এমনি তো বাইরে রোডে মানুষ মরতেছে, এমনি ভিতরে তো মানুষ ডেইলি 2 জন 1 জন এরকম মরতেছে বাঙালি।